Hello students. So আমার নাম চন্দ্রদীপ সরকার and welcome to a fresh class of ABC. তো আমরা একটা ইউটিউবে একটা সিরিজ শুরু করেছি স্লেভ ডাইনেস্টি বা মামলুক বংশ নিয়ে। তো আজকে যেমন আমরা শুট করছি পার্ট 3 ভিডিও, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এরকম করে একটা সিরিজ পুরো সিরিজ কমপ্লিট করব। দেখো স্টুডেন্টস, আমাদের এই ক্লাসটা স্টার্ট করার আগে খুব জরুরি কিছু কথা কিন্তু অবশ্যই বলে দিই, যেহেতু তোমরা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছ এবং অনেকেই পড়াশোনা করছো এটার জন্য, বিভিন্ন ক্যাটাগরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, কেউ সিভিল সার্ভিসের জন্য নিচ্ছ, কেউ সিজিএল এর জন্য নিচ্ছ, কেউ অন্যান্য পরীক্ষার জন্য নিচ্ছ। তো প্রথমে অনেকের মনে কোয়েশ্চেনটা আসতে পারে কি কতটা পড়তে হয়, বা অনেকেই বারবার অ্যাটেম্প দিচ্ছ, এক্সাম ক্লিয়ার হচ্ছে না, এই একটা সমস্যা অনেকে ফেস করো। তো আমি আজকে তোমাদের একটা ক্লাস শুরু করার আগে খুব জরুরি কিছু কথা বলে দিতে চাই, যেটা থ্রু দিয়ে তোমরা এটা বুঝতে পারবে কি আমি কেন কোয়ালিফাই করছি না, আমার স্ট্র্যাটেজিতে কোথাও ভুল হচ্ছে। পড়ার প্রসেসটা তোমাদের আজকে আমি বলবো বা দেখাতে চলেছি, কি যতটা সম্ভব আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, যেটা হয় কি যে জেনারেলি ছাত্রছাত্রীরা, আমি অনেক ক্ষেত্রে দেখেছি ভুলটা করে কি আগে প্রিলিমসের জন্য পড়ে, এটা ভাবে কি প্রিলিমস কোয়ালিফাই হোক তারপর আমি মেইনসের জন্য পড়বো। এই স্টেপটাতে যে বিশাল বড় ব্লান্ডারটা হয় সেটা হচ্ছে তুমি 12 মাস পড়ছো খুব অল্প মার্কসের জন্য, আর 2 থেকে 3 মাস পড়ছো একটা বিশাল মার্কসের জন্য। সমস্ত পরীক্ষার ক্ষেত্রেই বলছি, সমস্ত, আমি কোনো মার্কস ফিক্স পাবে এই কারণের জন্যই বলছি না, বিকজ ভারতবর্ষে ম্যাক্সিমাম পরীক্ষা আইদার ত্রিস্তরীয় হয় না দ্বিস্তরীয় হয়। ফোকাস সবসময় রাখবে মেইনসের জন্য। যদি মেইনসের জন্য পড়ো যে কোনো পরীক্ষার, প্রিলিমস অটোমেটিক কিন্তু প্রিপেয়ার হয়। তো উচিত প্রিলিমসে কখন বসা বলো, যখন তোমার মেইনস পুরো পড়া কমপ্লিট, কারণ মেইনসেরই ছোট ভার্সন হচ্ছে প্রিলিমস। তো এই যে আজকে যে ক্লাসটা আমি নেব, আমার একটা ক্লাসের একটা সিস্টেম হচ্ছে কিচ্ছু না, জাস্ট তুমি এই ভিডিওটা ওয়াচ করো। ভিডিওটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তুমি তোমার ল্যাপটপ বা ফোন বন্ধ করো, 5-7 মিনিট চিন্তা করো, যেটা আমি পড়ালাম তুমি দেখবে গোটা ক্লাসটা গল্পের মতো বলে দিতে পারছো। আর আমি যে কন্টেন্ট যেটা আজকে পড়াবো, ফুল, এটা কিন্তু মোর দেন সাফিসিয়েন্ট ফর এনি এক্সামিনেশন ইউ গিভ অন ইন্ডিয়ান সয়েল। ভারতের মাটিতে যে কোনো পরীক্ষা তুমি দেবে, এর বাইরে কিন্তু সেরকম ভাবে কোয়েশ্চেন আসার মতো নেই, কমপ্লিট হয়ে যাবে। আর কোনো পরীক্ষার জন্য এক্সট্রা কিচ্ছু দেখতে হবে না, দ্যাটস ইট, কন্টেন্ট দিচ্ছি, এর বাইরে কিন্তু সত্যিই দরকার নেই। হ্যাঁ, একটু হয়তো বেশি সময় লাগে, কিন্তু আমার যদি 15-20 মিনিট বেশি পড়াতে আমার যদি এক্সামটা শিওর শর্ট হয়, তাহলে আমি কেন করবো না। অতএব উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম, আজকে আমরা শুরু করতে চলেছি আমাদের নিউ সেশন, নিউ ক্লাস। দ্য টপিক ইজ অন ইলতুৎমিশ পার্ট 3। যাই হোক, ক্লাস স্টার্ট করার আগে একটা কথা বলে দিই, এবিসির টেলিগ্রাম চ্যানেল আছে, আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করতে পারো। এটাই জয়েন করলে এই ক্লাসের কন্টেন্ট অ্যান্ড ডিটেলস সমস্ত কিছু পাবে, স্টাডি মেটেরিয়াল, এক্সাম আপডেট, ফ্রি মক টেস্ট, ফ্রি ক্লাসেস, XYZ প্রচুর কিছু অ্যাক্সেস পাবে। এবিসির অ্যাপ্লিকেশন তুমি ডাউনলোড করতে পারো। এই যে এবিসি অ্যাপ্লিকেশন আছে, তুমি গুগল প্লে স্টোরে চলে যাও, এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস দেখো, অ্যাপস ডাউনলোড করো, সেখান থেকে সমস্ত ক্লাসে অ্যাক্সেস করতে পারবে। আমাদের অ্যাডভান্স কোর্সের জন্য কিন্তু অ্যাডমিশন চলছে, ব্রোথ, হাইব্রিড, অফলাইন, অনলাইন, সমস্ত রকম প্রোগ্রাম অ্যাভেলেবল। যারা IAS, IPS, IFS এর প্রিপারেশন নিচ্ছ, যারা WBCS প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য বলে রাখি এবিসির 2টো ব্রাঞ্চ আছে, একটা বহরমপুরে আছে, একটা কলকাতায় আছে, সো অফলাইনের জন্য। আর যারা অনলাইন সাবস্ক্রিপশন নিতে চাও, তারা ডাইরেক্ট অ্যাপস থেকে গিয়ে এবিসির কোর্স পারচেস করতে পারো, বা আমাদের কল করে নিতে পারো ফর এনি আদার কোয়েরিজ। নেক্সট, এবিসি ফাউন্ডেশন কোর্স আছে। এবিসি ফাউন্ডেশন কোর্স হচ্ছে কম্বাইন্ড এর জন্য, যারা কম্বাইন্ড এর প্রিপারেশন নিচ্ছ, সিজিএল, পুলিশ, এনটিপিসি, প্রত্যেকের জন্য এবিসি ফাউন্ডেশন কোর্স। তো তোমরা যদি ফাউন্ডেশন রেডি করতে চাও, অবশ্যই তোমরা এই কোর্সে জয়েন করতে পারো। আর একটা সিস্টেম এবিসিতে আছে, সেটা হচ্ছে এবিসি কিন্তু আগে যে কোনো কোর্সে অ্যাডমিশন নাও, আগে ফ্রি ডেমো ক্লাস দেয়, আগে ফ্রি ক্লাস করো, যদি ভালো লাগে ক্লাস করে তাহলে অ্যাডমিশন নিতে পারো। চলো, উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম শুরু করতে চলেছি আজকের ক্লাস। ইলতুৎমিশ 1211 to 1236 AD, ইলতুৎমিশের প্রাথমিক জীবন দিয়ে আমরা শুরু করব। দেখো, আমরা প্রথম যে পার্টটা শুট করেছিলাম সেখানে কিন্তু আমরা অলরেডি দেখেছিলাম যে কিভাবে গজনি ইন্ডিয়াতে এন্ট্রি নেয় এবং ফাইনালি ইন্ডিয়াতে কিন্তু
আস্তে 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 একটা নতুন ডাইনাস্টির এস্টাবলিশমেন্ট হয়। তারপর আমরা পার্ট 2 এ আমরা ঘড়ি অ্যান্ড আইবাককে স্টাডি করেছিলাম, এবং পার্ট 3 তে আজকের ক্লাসে আমরা স্টার্ট করব ইলতুৎমিশ অ্যান্ড রাজিয়া পার্ট 3 তে। আচ্ছা, নাও ইলতুৎমিশ, দেখো প্রথমে একটা জিনিস বলে দিই, আমি পৃথিবীতে যাদের যাদের দেখেছি না খুব বড় লেভেলে কাজ করেছে, আকবর বলো, ইলতুৎমিশ বলো, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যে জিনিসটা দেখেছি, মিডিয়েভেলের ক্ষেত্রে বলছি, এরা কিন্তু ইলিটারেট ছিল। ইলতুৎমিশ কিন্তু টেকনিক্যালি সেরকম ভাবে এডুকেটেড নয়। তুমি এদের যদি ব্যাকগ্রাউন্ড চেক করো না, প্রত্যেকটা মানুষের তুমি একটা জিনিস কমন পাবে, এরা স্ট্রাগল কিন্তু বিশাল করেছে প্রত্যেকে। তাই এখন তোমার জীবনে যে কষ্টটা যাচ্ছে, এটাকে আশীর্বাদ হিসাবে নাও, বিকজ এই যে কষ্টটা আজকে তুমি করছো, এই কষ্টটাই তোমাকে একদিন বিশাল জায়গায় পৌঁছে দেবে। প্রুফ ইলতুৎমিশের সাথে দেখো জীবনটা কতটা কষ্টকর ছিল। দেখো ইলতুৎমিশ যখন জন্মায়, ইলতুৎমিশ ঠিক আছে, লেট দ্বাদশ শতাব্দীর দিকে ইলতুৎমিশ কিন্তু সেন্ট্রাল এশিয়াতে তুর্কিস্তানে ইলতুৎমিশ জন্মগ্রহণ করে। ইলতুৎমিশ যে আদিবাসী গ্রুপ থেকে আসছে, সেই গ্রুপটার নাম হচ্ছে ইলবারি ট্রাইব, এইখান থেকে ওর নাম হয় ইলতুৎমিশ। অ্যাকচুয়ালি এর ব্যাকগ্রাউন্ড যদি দেখো, ছোট্ট থেকে ইলতুৎমিশ কিন্তু দারুণ বুদ্ধিমান ছেলে ছিল, এবং সব থেকে মজার ব্যাপার, ইলতুৎমিশ দেখতে খুব সুন্দর ছিল, ই ওয়াজ ভেরি হ্যান্ডসাম, দারুণ দেখতে ছিল। এবং এই যে খুব ভালো দেখতে ছিল প্লাস ইন্টেলিজেন্ট ছিল, বিউটি উইথ ব্রেন ইজ অলওয়েজ আ ভেরি ডেঞ্জারাস কম্বিনেশন। আর যখনই এটা থাকে তুমি কিন্তু সবসময় ঈর্ষার একটা সাবজেক্ট হয়ে যাবে, ইউ উইল বি আ সাবজেক্ট অফ জেলাসি ফর আদার্স। খুব সাবধান, যাদের ভেতরে এই গুণ দুটো আছে, খুব সাবধান, মনে রেখো চারিদিকে কিন্তু শত্রুরা তোমাকে ঘিরে আছে। ইলতুৎমিশের, বিশ্বাস করবে না, একদিন বাড়ি থেকে ইলতুৎমিশের ভাই ছিল, দুটো ভাই ছিল, তো ওরা বেরিয়েছে, ভাইরা বলে চল ঘুরতে নিয়ে যাই, বাইরে ঘুরতে নিয়ে গেছে, ইলতুৎমিশকে বিক্রি করে দিয়েছে। তখন না ওই মানুষ বিক্রির মার্কেট হতো, ইলতুৎমিশকে বেচ দিয়া স্লেভ মার্কেটে। কারেক্ট? ভাবো একটা ছেলের জীবনে কিরকম জীবন, মানে সবকিছু ঠিকঠাক চলছে, সব কমফোর্টেবল, লাইফ ভালো, কোনো প্রবলেম নেই, বাড়ি থেকে বেরোলো, বেরিয়ে কয়েক ঘন্টার ভিতরে লাইফ পুরো চেঞ্জ হয়ে গেল, জাস্ট ফর এভারের জন্য। কোথায় কোথায় চলে গেল? স্লেভ মার্কেটে। এবার ঘটনা হচ্ছে, দাস হিসেবে যদি বিক্রি করে দাও, তুমি তো ভাবতেই পারছো দাসের জীবন কতটা মারাত্মক হয়। সেরকম একটা মার্কেটে ওকে বিক্রি করে দেয়, এবং পায়ে টেন বাঁধা, হাতে চেন বাঁধা, এরকম করে মার্কেটে দাঁড়িয়ে থাকতো, কি যদি কেউ এসে ওকে কিনে নিয়ে চলে যায়। কারণ একবার বিক্রি হয়ে গেলে তো পুরো মানে চ্যাপ্টারই চেঞ্জ হয়ে গেল পুরোপুরি তার জীবনের। এইবার ঘটনা হচ্ছে যে ইলতুৎমিশ কিন্তু আস্তে আস্তে, এবার ইলতুৎমিশ আস্তে আস্তে নিজেকে গ্রো করানোর চেষ্টা করে। এবার এখানে একটা জিনিস বলি, ধরো আগেকার এই দাস মার্কেটটা একটু বোঝো। ধরো এখানে এ একটা ক্যারেক্টার, এর আন্ডারে 4টে দাস আছে, 1 2 3 4। এবার এই 4টে দাসগুলোকে এ চেষ্টা করতো, যে বিক্রি করছে, যে মালিক আর কি দাসের, সে চেষ্টা করতো কি এই দাসগুলো যদি কোয়ালিটি একটু বাড়ানো যায় তাহলে বেশি দামে বিক্রি করতে পারবে। তাই ইলতুৎমিশকে কিন্তু খুব ভালো ঘোড়া চালানো শেখে, খুব ভালো তীর চালাতে পারতো, এবং ওর ম্যানেজমেন্ট করার ক্যাপাবিলিটি কিন্তু ওর ভেতরে আস্তে আস্তে তৈরি হয়। বুদ্ধিমান ছেলে ছিল, নতুন নতুন জিনিসকে স্যাট করে অ্যাডাপ্ট করে নিয়েছে, এবং স্বাভাবিকভাবেই এই গুণগুলো ইলতুৎমিশের ভেতরে কিন্তু অলরেডি প্রেজেন্ট ছিল। তো কুতুবউদ্দিন আইবাক একদিন এরকম একটা স্লেভ মার্কেটে ঘুরতে ঘুরতে কুতুবউদ্দিন আইবাক তখন ঘড়ির আর্মির, মানে একজন খুব খুব নাম করা বা খুব পাওয়ারফুল একজন অফিসার ছিল, তখনও সুলতান হয়নি অ্যাকচুয়ালি। তো কুতুবউদ্দিন আইবাক একদিন ঘুরতে ঘুরতে এরকম স্লেভ মার্কেটে দেখে ইলতুৎমিশকে পছন্দ হয়, এবং ইলতুৎমিশকে কিনে নেয় কুতুবউদ্দিন আইবাক, যে খুব এবং ট্যালেন্টেড ছেলে ছিল। ট্যালেন্টকে চেনেই, অবশ্যই এটা সত্যি কথা। কুতুবউদ্দিন আইবাক ইলতুৎমিশকে দেখেই বুঝতে পারে কি না, হি ইজ ডিফারেন্ট, ও কিন্তু আলাদা, ও কিন্তু নর্মাল কেউ নয়, ও অন্যদের থেকে অনেকটাই আলাদা। তো চলো ইসকো উঠাও, ইসকো খরিদ লো, আপনি পাস রাখো, একে নিজের কাছে রেখে দাও। এবং ইলতুৎমিশ আস্তে আস্তে থাকতে কুতুবউদ্দিন আইবাকের চরম লয়াল বা চরম অনুগত একজন মানুষ হিসাবে কিন্তু নিজেকে পরিচয় দেওয়া স্টার্ট করে। এবং একটা জিনিস তোমাকে বলে দিই, দুটো গুণ ইলতুৎমিশের ভেতরে বিশাল পরিমাণ ছিল, যেটা কুতুবউদ্দিন আইবাক ব্যক্তিগতভাবে খুব সম্মান করতেন। একটা তো সাহস, অস্বাভাবিক সাহসী ছিল,
ভয় বলে কি জিনিস জানতো না। সেকেন্ড, ইলতুৎমিশের জীবনে না বলে ব্যাপারটা ছিল না, ওকে যে কাজই দিত ইলতুৎমিশ হ্যাঁ সাব কর লেঙ্গে, হ্যাঁ সাব কর লেঙ্গে। আর শুধু তাই না, পারফেক্ট টাইমে এফিসিয়েন্টলি ম্যানেজ করে কিন্তু ও কাজটা করত। অতএব ইলতুৎমিশ এইরকম ভাবে আস্তে আস্তে কুতুবউদ্দিন আইবকের সংস্পর্শে থেকে 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 আস্তে আস্তে এত বিশ্বাসের মানে কুতুবউদ্দিন আইবকের এত কাছে চলে যায় কি ইলতুৎমিশকে অ্যাপয়েন্ট করা হয় অ্যাজ গভর্নর অফ বাদাউন, এবং আইবক নিজের মেয়ের সাথে ইলতুৎমিশের বিয়ে দেয়। নিজের মেয়ের সাথে বিয়ে দিয়ে ওকে বাদাউন, উত্তরপ্রদেশের একটা জায়গা বাদাউনের গভর্নর হিসাবে অ্যাপয়েন্ট করে। তখন কুতুবউদ্দিন আইবক ততদিনে কিন্তু ভারতের সিংহাসনে অলরেডি ও বসে গেছে। এইবার ঘটনা হচ্ছে হঠাৎ করে 1210, লাস্ট ভিডিওতে আমরা বলেছিলাম কি কুতুবউদ্দিন আইবক হঠাৎ করে ওই পোলো বা চৌহান বলে একটা খেলা আছে, ওই ঘোড়াতে বসে হকির মতো খেলা, ওটা খেলতে গিয়ে কুতুবউদ্দিন আইবক হঠাৎ করে পড়ে যান এবং মাথায় চোট লাগে এবং চোট লেগে উনি মারা যান। হঠাৎ করে 1210 সালে উনি মারা যান। এবার 1210 সালে আইবক মারা যাওয়ার পর ভারতের রাজনীতি কিন্তু পরিস্থিতি পুরোপুরিভাবে বদলে যায়, পুরোপুরিভাবে ভারতের রাজনীতির পরিস্থিতি চেঞ্জ হয়ে যায়, A to Z চেঞ্জ হয়ে যায় পুরোপুরিভাবে। দেখো কি কি ঘটনা ঘটে। এবার কি হয়, আইবক মারা গেল, আইবকের পর সিংহাসনে কে বসলো? আরাম শাহ। নাম শুনেই বুঝতে পারছো একদম ইনকম্পিটেন্ট রুলার, কয়েক মাস রুল করেছিল। আর আমি আগেও বলেছি একটা জিনিস কি একটা পাওয়ারফুল পলিটিকে কন্ট্রোল করতে গেলে একটা পাওয়ারফুল ইকোনমি কিন্তু দরকার। ঠিক একটা পাওয়ারফুল ইকোনমিকে কন্ট্রোল করতে গেলে একটা পাওয়ারফুল পলিটিও দরকার। ঠিক এই দুটো কথা একদম ভাইস ভার্সা। কারণ ভাই পরিষ্কার কথা, ভারতবর্ষের মতো একটা জায়গা, দিল্লি সালতানাতের মতো একটা পাওয়ারফুল এলাকায় কিন্তু জাতামাতা লোক কন্ট্রোল করতে পারবে না। একটা স্ট্রং ক্যারেক্টারের কেউ লাগবে, এমন কেউ যার ব্যক্তিত্ব স্ট্রং, ক্যারেক্টার স্ট্রং, এবং যে প্রপার প্রিন্সিপাল মেনটেন করে কাজ করতে পারে, যে খুব ভালো ম্যানেজমেন্ট করতে পারে, প্লাস যে একজন খুব ভালো ডিপ্লোম্যাট। একটাও গুণ কিন্তু আরাম শাহর ভেতরে ছিল না। তাই টার্কিশ যে নোবিলিটি ছিল সেই নোবিলিটি ইলতুৎমিশকে বলে, স্যার आप इसको হারাইয়ে, हम आपके सपोर्ट करते हैं, आपको আমরা আপনাকে সাপোর্ট করছি, একে হারান দিয়ে আপনি সিংহাসনে বসুন। অ্যান্ড ফাইনালি ইলতুৎমিশ ডিফিটস আরাম শাহ অ্যান্ড সিটস অন দ্য থ্রোন ইন 1210 AD। মানে এইটুকু অবধি আমরা লাস্ট ভিডিওতে কিন্তু অলরেডি দেখে নিয়েছিলাম কি ইলতুৎমিশ সিংহাসনে বসলো। এইবার ইলতুৎমিশ সিংহাসনে বসার পর কি হলো, ইলতুৎমিশ সিংহাসনে বসার পর কি পরিস্থিতি দাঁড়ালো, দেখো একটা জিনিস বলি। প্রথম কথা, সিংহাসনে বসার পর ভারতে একটি সিভিয়ার পলিটিক্যাল ক্রাইসিস তৈরি হয়। সিভিয়ার পলিটিক্যাল ক্রাইসিস, গুরুতর রাজনৈতিক সংকট তৈরি হয়। চারটে সমস্যার কথা মাথায় রেখো, চারটে সমস্যা। কি কি বলছি? একটা ইয়ালদুস, কুয়েবাচা, বেঙ্গল অ্যান্ড বিহার অ্যান্ড রাজপুতস। চারটে সমস্যা, আমি একটা একটা করে সমস্যা ধরে ধরে এক্সপ্লেন করব। এই চারটে সমস্যা ইলতুৎমিশের সামনে খাড়া হয়। কি কি সমস্যা? দেখো, প্রথম কাজ, ইলতুৎমিশ যখনই সিংহাসনে বসেছে প্রথম কাজ কি করেছে, যে ও যে ভারতের যে ক্যাপিটাল, যে রাজধানী, সেটাকে লাহোর থেকে পরিবর্তন করে দিল্লিতে আবার ফিরিয়ে নিয়ে আসে। দেখো কুতুবউদ্দিন আইবকের টাইমে আমরা কি দেখেছিলাম, কি ক্যাপিটাল কোথায় ছিল? দিল্লিতে ছিল। কুতুবউদ্দিন আইবক লাহোরে নিয়ে চলে গেছিল, কারণ কি ইয়ালদুস অ্যাটাক করছিল। তো সেরকম ভাবেই ইলতুৎমিশের টাইমে কিন্তু ইলতুৎমিশ একই কাজ করে, ইলতুৎমিশ লাহোর থেকে ক্যাপিটালটা দিল্লিতে ফিরিয়ে নিয়ে আসে। এবার এই যে পরিবর্তনটা ইলতুৎমিশ করলো, এই যে চেঞ্জটা করলো ব্যাক টু দ্য ওল্ড ফর্ম, আবার দিল্লিতে ক্যাপিটাল শিফট করলো, তো কেন করলো ইলতুৎমিশ? ওয়াই, কি দরকার ছিল করার? দেখো, প্রথম কারণ, এক নম্বর হচ্ছে অর্থনৈতিক কারণ। কি? দিল্লি লোকেশনটা চিন্তা করো, দিল্লি কিন্তু একদম সেন্ট্রালি লোকেটেড। আজকে দিল্লি এমন একটা জায়গা, তুমি দিল্লিতে থাকো, সেখান থেকে পাঞ্জাব, হরিয়ানা, ইউপি, তুমি সমস্ত এলাকা কিন্তু অ্যাক্সেস করতে পারবে। ইভেন হিমাচল প্রদেশ, সমস্ত এলাকা ম্যাক্সিমাম 7 to 8 আওয়ার্সের ভিতরে তুমি সমস্ত এলাকায় পৌঁছতে পারবে। সমস্ত এলাকায়, সে তুমি বাসে যাও, সে তুমি ট্রেনে যাও, কাশ্মীরি গেট ISBT ওখানে চলে যাও, কোথায় কোথাকার না বাস ওখান থেকে ছাড়ে না সব সময়। তো এমন লোকেশনটাই এরকম যে ওইখান থেকে সমস্ত জায়গা তুমি অ্যাক্সেস করতে পারবে। তো ইলতুৎমিশ দেখছে
কি যদি আজকে আমার ক্যাপিটালটা দিল্লি হয়, তাহলে গোটা ভারতের যে টোটাল মিড গঙ্গা প্লেন, যে ইউপি, বিহার, বেঙ্গল, আমি এই জোনটার উপর ভালো মতো কন্ট্রোল রাখতে পারবো। দ্বিতীয় কথা, যে আজকে ক্যাপিটাল আছে লাহোরে। লাহোর কোথায়? ইন্ডিয়ার নর্থ ওয়েস্টে একদম। তো এরকম জায়গায় যদি ক্যাপিটাল থাকে, রাজধানী থাকে, সব সময় তো ওই আফগানিস্তান থেকে অ্যাটাক করবে, সব সময় তো অ্যাটাক করবে। কারণ ইয়ালদুস বলো, কুয়েবাচা বলো, যারা আরো আছে, যারা যারা ঘড়ির সাথে ছিল, ঘড়ির তো আরো অনেক স্লেভস ছিল, তো ঘড়ির লোকজন তো ছিল, তারাও তো চাইছিল ভারত দখল করতে। অনেকেই তো চাইছিল না কি, না কুতুবুদ্দিন আইবক মারা গেছে, কুতুবুদ্দিন আইবকের টাইমে পারিনি, এবার আমরা দখল করব। তো স্বাভাবিকভাবেই এই জিনিসটা তো সবাই চাইছে। তো লাহোর ওয়াজ আ প্লেস যেটা ওয়াজ কনস্ট্যান্টলি ফেসিং ইনভেশন, মানে সবসময় ওখানে কিন্তু অ্যাটাক আসছিল। তো লাহোর কিন্তু সেফ ছিল না, নিরাপদ ছিল না। তো দেখলো ইলতুৎমিশ, দেখলো কি অন্তত অন্তত রাজধানী যদি নিরাপদ না থাকে, তাহলে অন্য কিছুর তো ভ্যালুই থাকবে না। তো ওই জন্য ও ক্যাপিটালটাকে সবার আগে শিফট করলো। তাহলে দুটো কারণ ছিল, একটা অর্থনৈতিক কারণ আর একটা হচ্ছে তোমার রাজনৈতিক কারণ। এই দুটো কারণের জন্য ইলতুৎমিশ ক্যাপিটাল শিফট করে। প্লাস আমি আগেও বলেছি যে যখনই নতুন কোনো রাজা আসে, সে ক্যাপিটালটা শিফট এটা এই কারণে করে, এটা প্রমাণ করার জন্য কি নতুন একটা রাজা এসেছে, নতুন একটা শাসন এসেছে। তাই স্বাভাবিকভাবেই একটা নতুন তোমার মানে সিরিজ অফ তোমার মানে কিংশিপ, এটাকে প্রুফ করার জন্য রাজা ক্যাপিটাল চেঞ্জ করে। তুমি দেখেওছো, আমাদের এখানেও দেখেছো কি সিপিএম রুল যখন ছিল 34 ইয়ার্সের, সিপিএম রুলের যখন পতন হয়, দিয়ে নতুন সরকার তৈরি হয়, তারাও ক্যাপিটালটা রাইট হাউস বিল্ডিংকে শিফট করে নবান্নে নিয়ে আসে। মীর কাসিম যখন ছিলেন, মীর কাসিমও তাই করেছেন, মুর্শিদাবাদ থেকে মঙ্গিরে ক্যাপিটাল শিফট করেছেন। তো প্রত্যেকেই, ইলতুৎমিশ যখন এর আগে যখন আইবাক ছিল, আইবাক দিল্লি থেকে লাহোর শিফট করে, ইলতুৎমিশ আবার ওটাকে লাহোর থেকে দিল্লি শিফট করে। তো এই যে ট্রেন্ডটা, এই ট্রেন্ডটা ইজ এ ভেরি কমন ট্রেন্ড অফ ক্যাপিটাল শিফটিং। তাহলে তিনটে কারণ, একটা অর্থনৈতিক কারণ, আর একটা হচ্ছে রাজনৈতিক কারণ। তো এই দুটো কারণে কিন্তু ক্যাপিটালটা পরিবর্তন করে। নেক্সট, আমি চারটে ইস্যু বলেছিলাম কি কি, ইয়ালদুস, কুয়েবাচা, বিহার অ্যান্ড বেঙ্গল, আর একটা হচ্ছে রাজপুত। তো ইয়ালদুসের সাথে কি হয়েছিল সেটা একবার দেখি চল। ইয়ালদুস, প্রথমে দেখবো ইয়ালদুসকে। দেখো, তাজ উদ্দিন ইয়ালদুস উনি কে ছিলেন? উনি ছিলেন মোহাম্মদ ঘুরির একজন দাস, যিনি মোহাম্মদ ঘুরির উত্তরাধিকারী হওয়ার দাবি করছিলেন। এইভাবে 1206 সালে ঘুরির মৃত্যুর পর ঘুরির সমস্ত অঞ্চল দাবি করেছিলেন। তো ঘুরি যখন মারা যায় দামিউক ইনসিডেন্টে 1206 সালে, ইয়ালদুস কিন্তু টোটাল এলাকাটা পুরোটাই কিন্তু দাবি করেছিল। আমি বলে দিই, এর আগে আইবাকের সাথে ওই যুদ্ধ হয়েছিল। ইয়ালদুস যুদ্ধ হওয়ার পর ইয়ালদুস চাইছে যে গোটা ভারতের আবার দখল চাইছে, কারণ ইয়ালদুস তো সুযোগের জন্য অপেক্ষাই করে বসেছিল কি কখন আইবাক মারা যাবে বা আইবাকের কিছু হবে, আমি আবার অ্যাটেম্প নেবো, আবার অ্যাটেম্প নেবো। ভাই, লোকে ফার্স্ট অ্যাটেম্প নেয়, সেকেন্ড অ্যাটেম্প নেয়, এও নিচ্ছে, এরও দরকার। এবার ঘটনা হচ্ছে এই জিনিসটা কিন্তু ইলতুৎমিশ কোনোদিনই অ্যাকসেপ্ট করতে পারবে না। কি করে করতে পারবে? ভাই, ও এখন রাজা, ও কিভাবে অ্যাকসেপ্ট করতে পারবে? এবং ইয়ালদুস শুরু থেকে চাইছিল কি দিল্লি আর লাহোর দুটোকে ও দখলে নেবে, দুটোকে কন্ট্রোলে নেবে। এবং ইয়ালদুস কিন্তু পুরোপুরি মানে পুরো ইন্ডিয়ার সুলতান হতে চাইছে। তাহলে ভাবো ওর স্বপ্নটা কতটা বেশি। ও চাইছে ঘড়ির সমস্ত সম্পত্তির মালিক হবে, দিল্লি ও লাহোরের উপর কন্ট্রোল করবে, এবং ভারতের পুরোপুরি সুলতান বা সভারেন পাওয়ার ভারত থেকে ও নেবে। এবং ফাইনালি ইলতুৎমিশের সাথে ইয়ালদুসের যুদ্ধ হয়, এবং কি ঘটনা ঘটে যে ইয়ালদুস ওয়াজ ডিফিটেড অ্যান্ড ওয়াজ কিল্ড ইন গাজনি। তো ইলতুৎমিশ যুদ্ধ করে এবং ইয়ালদুসকে হারায় এবং নিহত করে। নেক্সট আসি কুয়েবাচা। কুয়েবাচার সাথে যুদ্ধ, নাসিরউদ্দিন কুয়েবাচা এ মুলতানের গভর্নর ছিল, এবং এও ঘড়ির মৃত্যুর পর নিজেকে সিংহাসনের অধিকারী, ঘড়ির সমস্ত সম্পত্তির অধিকারী হিসেবে নিজেকে ঘোষণা করে। এবং স্বাভাবিকভাবেই ঘড়ির মৃত্যুর পর এই যখন স্বাধীন ঘোষণা করে, স্বাভাবিক সমস্যা শুরু হয়। কারণ অলরেডি দেখো, কুয়েবাচা পাঞ্জাব, অলরেডি কিন্তু পাঞ্জাবও কন্ট্রোল করছে, মানে পাকিস্তানের যে সেকশনটা পাঞ্জাব ওটার অধীনে আছে। ও দিল্লি দখল করতে চাইছে এবং লাহোরে অ্যাটাক করে ফেলেছে। অর্থাৎ কুয়েবাচার পজিশনটা দেখো, পাকিস্তানের যে পাঞ্জাব সেই এলাকাটা কুয়েবাচার অধীনে আছে। কুয়েবাচা ওটাকে দখল করতে ওটা দখলে করে রেখেছে। কুয়েবাচা লাহোরে অ্যাটাক করেছে এবং কুয়েবাচার স্বপ্ন হচ্ছে দিল্লি অধিগ্রহণ করা। তো এইরকম পরিস্থিতিতে ইলতুৎমিশের সাথে কুয়েবাচার কিন্তু যুদ্ধ হয়, এবং 1227 থেকে 28-এর ভেতরে ফাইনাল যুদ্ধ হয়। এবং এই যুদ্ধে ইলতুৎমিশ কিন্তু কুয়েবাচাকে পরাস্ত করে। কুয়েবাচা
প্রাণ ভয়ে পালাতে গিয়ে ইন্দাস নদীর ভিতরে ঝাঁপ মারে এবং ফাইনালি ডুবে মারা যায়। তো ফাইনালি ইলতুৎমিশে এসে আমরা দেখলাম কি ইয়ালদুজের প্রবলেমটা পুরো সলভ হয়ে গেল, অ্যান্ড কুয়েবাচার প্রবলেমটাও কিন্তু পুরো সলভ হয়ে গেল, টোটাল সলভ হয়ে গেল। ফাইনালি কিন্তু আর সমস্যা আমার থাকলো না, ঘড়ি রিলেটেড কিন্তু আর সমস্যা থাকলো না। দেখো আইবার যখন পাওয়ারে আসে ইয়ালদুজের সাথে যুদ্ধ করে, আইবাক চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছিল। আইবাক যখন মারা যায় ইয়ালদুজ আবার অ্যাটেম্প নেয়। কুয়েবাচা চুপচাপ বসেছিল, দেখছিল পরিস্থিতি, এবার কুয়েবাচাও অ্যাটেম্প নিয়েছে যে কুয়েবাচাও দখল করবে। ফাইনালি ইলতুৎমিশ কিন্তু দুজনকেই হারায় এবং ফাইনালি প্রবলেমটা ফরএভারের জন্য, আফগানিস্তান থেকে যে প্রবলেমটা আসছিল এটা ফরএভারের জন্য কিন্তু সলভ করে দেয়। ঘড়ি রিলেটেড আর কোনো ঝুট ঝামেলা কিন্তু আর যাতে সহ্য করতে না হয়। তাহলে ঘড়ি রিলেটেড যে প্রবলেমসগুলো ছিল সেগুলোর চ্যাপ্টার ফাইনাল ক্লোজ হয়ে গেল কত সালে? 1228-এ। এবার আসছি বাংলার সাথে। আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম বাখতিয়ার খিলজির কথা। আমি বলেছিলাম কি বাখতিয়ার খিলজি আইবাকের আরবিতে ঢুকতে চেয়েছিল, আইবাক নেয়নি, সেই কারণের জন্য 18টা ঘোড়সাওয়ার নিয়ে গোটা ভারতে বিহারে ঢুকে বাংলায় ঢুকে নবদ্বীপ ক্যাপচার করা, গোটা বিহারে নালন্দা পুড়িয়ে দেওয়া, ভয়ঙ্কর পরিস্থিতি করেছিল। তো তিবেত যখন যাচ্ছিল অসুস্থ হয় এবং ওরই একজন অফিসার আলী মারদান ওকে হত্যা করে এবং কুতুবুদ্দিন আইবাক এত খুশি হয়েছিল যে কুতুবুদ্দিন আইবাক আলী মারদানকে বাংলার গভর্নর হিসেবে অ্যাপয়েন্ট করে। গল্পটা এইখান থেকেই শুরু হয়। দেখো কুতুবুদ্দিন আইবাক আলী মারদানকে বাংলার গভর্নর হিসেবে অ্যাপয়েন্ট করেছিল, ঠিক কেন? কারণ বাখতিয়ার খিলজিকে মেরেছিল তাই। এবং এখানে একটা ঘটনা হচ্ছে যে আলী মারদান যখন কুতুবুদ্দিন আইবাক মারা যায়, দেখো এখানে একটা জিনিস বোঝার আছে, আলী মারদানের আনুগত্য কুতুবুদ্দিন আইবাকের প্রতি ছিল। তার মানে এটা নয় কি আলী মারদানের আনুগত্য ইলতুৎমিশের উপরে থাকবে। তো ইলতুৎমিশ যখন পাওয়ারে আসে আলী মারদান নিজেকে স্বাধীন হিসাবে ঘোষণা করে কি আমি আজ থেকে স্বাধীন গভর্নর, আমি কিন্তু দিল্লি সুলতানেটকে কোনো রকম সম্পর্ক রাখবো না, আমি এখানকার শের, আমি যা বলবো তাই শেষ কথা। এই ঘটনা যখন ঘটে তখন আমি তোমায় বলেছিলাম একটা কথা, যে লাস্ট ক্লাসে ওই ভিডিওতে বলেছিলাম এর আগের পার্টে, কি বাখতিয়ার খিলজির রিলেটিভ হচ্ছে গিয়াসউদ্দিন খিলজি। এই গিয়াসউদ্দিন খিলজির কিন্তু গিয়াসউদ্দিন খিলজি কিন্তু প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছিলেন, এবং কারণ কি ওনার রিলেটিভকে যেহেতু মেরেছে তো উনিও সুযোগ খুঁজছিলেন কি কখন একে হত্যা করবে, কখন এই আলী মারদানকে হত্যা করবে, কারণ আলী মারদান হচ্ছে বাখতিয়ার খিলজির হত্যাকারী। তাই গিয়াসউদ্দিন খিলজি বাংলায় ছিলেন এবং যখন আলী মারদান নিজেকে স্বঘোষিত গভর্নর হিসেবে ঘোষণা করলেন, গিয়াসউদ্দিন খিলজি আলী মারদানকে হত্যা করে তিনি নিজে 1230 সালে বাংলার সিংহাসনে বসে। তখন ইলতুৎমিশ কিন্তু অ্যালার্মড হয়ে গেছিল। দেখো ইলতুৎমিশ আলী মারদানকে নিয়ে যে বিশাল টেনশনে ছিল তা না, কিন্তু গিয়াসউদ্দিন খিলজি was a very dangerous person, and গিয়াসউদ্দিন খিলজির মতো লোক যদি বাংলার গভর্নর থাকে তখন বাংলা কিন্তু বিশাল পাওয়ারফুল। আর বাঙালি বরাবরই, বাংলা বিশাল বড় লোক ছিল। আমি বলছি তোমাকে একটা কথা, একটা জাতি কতটা বড় লোক সেটা তুমি বুঝতে পারবে তাদের খাওয়া দাওয়া দেখে। বাঙালির কিন্তু একটা আইটেম হয় না, তুমি নর্থ ইন্ডিয়ায় চলে যাও, রাজমা চাওয়াল, কড়ি চাওয়াল, দহি চাওয়াল, ওই একটা ভাত বা রুটি তার সাথে একটা করে আইটেম। কোনোদিন যে কোনো হোটেলে তুমি সস্তার থেকে সস্তার হোটেলেও যদি খাও মিনিমাম 3টে আইটেম তোমাকে দেবে। একটা আলু সিদ্ধ দেবে, ডাল দেবে, একটা তরকারি দেবে, একটা ভাজা দেবে। 4টে আইটেম তো চিপেস্ট থেকে চিপেস্ট খাবারেও দেয়। এটা বাঙালি সংস্কৃতি, বিশাল উদার আমাদের সংস্কৃতি, কারণ বাঙালির পকেট বিশাল উদার ছিল। দীর্ঘ বছর ধরে ব্রিটিশ শাসনের জন্য আজকে বাঙালির এই দুরবস্থা হয়েছে। আজকে বাঙালিদের ভেতরে শাক খাওয়ার কালচার কেন এসেছে? কেন এত শাক খায় বাঙালিরা? কারণ এত ব্রিটিশ সরকারের জন্য বাংলাতে এত পরিমাণ দুর্ভিক্ষ এসেছিল, এত পরিমাণ ফ্যামিন, ইয়েস অবাক হয়ে যাবে শুনে, অ্যানথ্রোপোজেনিক ফ্যামিন। দুর্ভিক্ষর সব থেকে বড় কারণ বৃষ্টি নয়, ব্রিটিশ। দুটোই দিয়ে শুরু হচ্ছে ব্রিটিশ। কারণ ব্রিটিশরা ইন্ডিয়ার এগ্রিকালচারাল সিস্টেমটাকেই পুরো চেঞ্জ করে দিয়েছিল, যেখানে আমরা এটা দেখেছিলাম কি 70% ফুড ক্রপ, 30% ক্র্যাশ ক্রপ। এটা হওয়া উচিত কি 70% চাল ডাল এগুলো উৎপাদন হবে, 30% কটন, নীল,
এইরকম ক্যাশ ক্রপ যেগুলো হয়, কফি, টি, এগুলো উৎপাদন হবে। ঠিক ব্রিটিশরা এসে এটাকে উল্টো করে দিয়েছিল। কি করেছিল? 70% কি উৎপাদন হবে? কটন উৎপাদন হবে। 70% চা উৎপাদন হবে। 70% এই ক্যাশ ক্রপ উৎপাদন হবে, কফি উৎপাদন হবে। কিন্তু 30% খাবার উৎপাদন হবে। তাহলে স্বাভাবিকভাবেই খাবারের তো আকাল পড়বেই। খাবার তো পাবে না, লোকে খেতে পাবে না। কারণ কি? ওদের তো ব্রিটেনে মাল পাঠাতো, ব্রিটেনে তো কাঁচা মাল দরকার, তো ব্রিটেনের তো কটন দরকার, ব্রিটেনের তো কফি দরকার, ব্রিটেন তো চা দরকার, ব্রিটেনের তো ভাত ডাল দরকার নেই। ভারত না খেয়ে মরুক গা, ওদের কি? এই কারণের জন্য হিউজ পরিমাণ খাদ্যাভাব ভারতে দেখা দেয়। এবং তখন আমরা ভাত ডাল তো পাইনি, আমরা তখন বিভিন্ন গাছকে সিদ্ধ করে খেতাম, একে সিদ্ধ করে খেতাম। এখান থেকেই শাক খাওয়ার কালচারটা আমাদের সংস্কৃতির ভেতরে আসে। যাই হোক, খুব উপকার হয়েছে, শাকের প্রচুর উপকার আছে। প্রত্যেকটা খারাপ জিনিসের একটা ভালো জিনিসও থাকে। অবশ্যই যেটা বলছি, আজকে তোমাদের হয়তো অনেকের কষ্ট হচ্ছে, অনেকেই অনেক কষ্ট করে ভিডিও দেখছো, প্রিপারেশন নিচ্ছ, মনে অনেক আশা ভরসা নিয়ে হয়তো এই ক্লাসটা করছো। আমি কথা দিচ্ছি তোমাদের, এই কষ্টের দিন একদিন সত্যিই লাঘব হবে, তোমরা একটা দারুণ দিন দেখতে পাবে। যাই হোক, এটা তোমাদের সাথে হচ্ছে, আমার সাথেও একটা টাইমে হয়েছিল, প্রত্যেকটা মানুষের জীবনেই আসে, নতুন কিচ্ছু নয়, অবশ্যই দারুণ হবে। আচ্ছা, এরপরে কি দেখলাম আমরা? যে ইলতুৎমিশ যখন গিয়াসউদ্দিন খিলজি সিংহাসনে বসলো, তখন ইলতুৎমিশ আর্মি টার্মি নিয়ে বাংলায় গেল, দিয়ে একে হারালো গিয়াসউদ্দিন খিলজিকে 1230 সালে। এবং তারপর নিজের ছেলে নাসিরউদ্দিনকে বাংলার গভর্নর হিসেবে অ্যাপয়েন্ট করে, বলে নাসিরউদ্দিন খুব সেন্সিটিভ জায়গা, খুব বড়লোক জায়গা, তুমি নিজে এখানে গভর্নর হিসেবে থাকো। আর আমি একটা কথা বলে দিই, ইলতুৎমিশ কিন্তু নাসিরউদ্দিনকে বিশাল ভালোবাসতেন, বিশালই ভালোবাসতেন। এবং মানে দুঃখের বিষয়, পরের দিকে নাসিরউদ্দিন মারা যায় বলে কিন্তু নাসিরউদ্দিনকে ইলতুৎমিশ রাজা করতে পারেননি। সেই কারণের জন্যই রাজিয়া কিন্তু সিংহাসনে বসে এরপরে। যাই হোক, এবার রাজপুতদের ঘটনায় আসি। তাহলে দেখো, আমরা কি কি 4টে ইস্যু বলেছিলাম, এখানে 4টে ইস্যু বলেছিলাম। এই যে প্রথমে লিখেছিলাম ইয়ালদুস, কুয়েবাচা, বেঙ্গল বিহার, আমরা এই 3টে সলভ করে দিলাম। এবার লাস্টে আসে রাজপুত। চলো দেখি রাজপুতদের সাথে কি হয়েছিল। আচ্ছা দেখো, the Rajputs tried to regain independence. ঠিক after Aibak's death, রণথম্বোর, জালোর, আজমের, গোয়ালিয়র স্টপ পেইং ট্রিবিউট টু সুলতানেট। আইবাকের মৃত্যুর পর রাজপুতরা স্বাধীনতা পুনরুদ্ধারের চেষ্টা করে। রণথম্বোর, জালোর, আজমের, গোয়ালিয়র এরা সালতানেটকে কর দেওয়া বন্ধ করে দেয়। দেখো, একটা সিস্টেম ছিল, তোমাদের একটা কনসেপ্ট বলি, ভাসাল স্টেট বলে একটা কনসেপ্ট হয়। ব্যাপার দেখো, সবসময় যে যুদ্ধ করে দখল করে হারাতে হবে এরকম ব্যাপার না। আগে এরকম ছিল, 2 ধরনের রাজ্য ছিল। একটা গ্রুপ, এক ধরনের রাজা কি করতো, রাজা এলাকাকে হারালো, বাংলার সাথে হলো, রাজাকে হারানো দিয়ে গোটা বাংলাটা নিজের দায়িত্বে নিয়ে নিল, এটা তো গেল পুরোপুরি রাজার সম্পত্তি হয়ে গেল। আরো যে অনেক জায়গা ছিল সেখানে বললো, দেখো ভাই, রাজাকে পরিষ্কার গিয়ে বলো, তুমি আমাকে বছর বছর এত করে টাকা পাঠাও, এক কথায় ওই মানে তোলা বলতে পারো, সহজ কথায় এত করে টাকা পাঠাও, তার বিনিময়ে আমি তোমায় কোনো রকম অ্যাটাক করবো না, তোমায় ডিস্টার্ব করবো না। যেদিন টাকা বন্ধ হবে সেদিন কিন্তু অ্যাটাক হয়ে যাবে, তোমার রাজ্য তোমার থাকবে না, পরিষ্কার কথা। তো এই কনসেপ্ট এরকম ট্রিটিতে যারা ছিল তাদের বলা হয় ভাসাল স্টেট। তো রাজপুতদের ম্যাক্সিমামটা এরকম ভাবে ছিল। রণথম্বোর, জালোর, আজমের, গোয়ালিয়র এরা কর দেওয়া বন্ধ করে দেয়। স্বাভাবিকভাবেই ইলতুৎমিশের সাথে যুদ্ধ হয়। ইলতুৎমিশ অনেক বিশাল বড় যুদ্ধ হয়, চেষ্টা করে এই পরিস্থিতিকে সামাল দিতে, এবং খুব কষ্ট করে এদিক সেদিক করে কোনো রকমে ইলতুৎমিশ পরিস্থিতি ঠেকা দিয়ে রাখে। আমি বলবো না সমাধান করেছিল, পারেনি সমাধান করতে, কিন্তু পুরোপুরি হাত থেকে বেরিয়ে যাওয়ার থেকে ইলতুৎমিশ মোটামুটি ভাবে ঠেকা দিয়ে কাজ চালানোর মতো একটা পরিস্থিতি তৈরি করে গেছে। কারণ বলেছিলাম ইলতুৎমিশ খুব ভালো একজন ম্যানেজমেন্ট করতে পারে, খুব ভালো একজন অ্যাডমিনিস্ট্রেটর, খুব এফিশিয়েন্ট একজন অ্যাডমিনিস্ট্রেটর। তো দেখো, 4টে ইস্যু, ইয়ালদুস প্রবলেম সলভড, কুয়েবাচা প্রবলেম সলভড, বেঙ্গল প্রবলেম সলভড, রাজপুতের প্রবলেম টেকনিক্যালি যদি বলো তাহলে আপাতত ভাবে সল্ট তো হয়নি, ফাইনালি যদি বলো আলাউদ্দিন খিলজির টাইমে কি হয়েছিল, কিছুটা অনেকটাই সলভ হয়েছিল। তো মোটামুটি ভাবে ঠেকা দিয়ে বলে, ঠিক আছে ভাই, করফর দিতে হবে না, থাকো, ঝামেলা হবে না, মোটামুটি একটা সেটেলমেন্ট করে ইলতুৎমিশ ব্যাপারটাকে চালিয়েছিল। যুদ্ধ হয়, কোথাও দমন করে, কোথাও কর নেয়, ব্যালেন্স হয়ে। নেক্সট, আমার মনে হয় এবার আমি যে কথাটা তোমাদের বলতে চলেছি, ইলতুৎমিশ যতগুলো কাজ করেছে তার ভিতর ওয়ান অফ দা বেস্ট কাজ, এটা বেস্ট কাজ। দেখো, একটা কথা বলেছিলাম আমি, কুতুবুদ্দিন আইবাক পড়ানোর টাইমে, কি কুতুবুদ্দিন আইবাক অফিসিয়ালি কিন্তু ভারতের প্রথম সুলতান নয়।
অফিসিয়ালি কিন্তু আমি তাকে সুলতান বলতে পারবো না, কিন্তু ইলতুৎমিশকে আমি অফিসিয়ালি কিন্তু দিল্লি সালতানেটের প্রথম সুলতান বলতে পারবো। লাস্ট ক্লাসে এই জিনিসটা বলেছিলাম, লাস্ট ভিডিওতে এটা আছে, এটার উত্তরটা এখন পাবে তোমরা। দেখো ইলতুৎমিশ এটা খুব বুদ্ধিমানের মতো কাজ করে। ইলতুৎমিশ প্রথম কাজ, দেখো একটা জিনিস বলি, আমরা জানো তো আমরা কিসের জন্য এই পড়াশোনা করছি? আমরা কিসের এই গোটা জীবনটা, আমাদের গোটা জীবনটা কিসের যুদ্ধ? কিসের যুদ্ধ বলতো? পরিচয় তৈরি করার যুদ্ধ। আমরা নো বডি থেকে সামবডি হওয়ার চেষ্টা করছি প্রত্যেকে। দেখো তুমি যদি আজকে চাকরি না করো বা না পাও, মরে যাবে এরকম তো নয়, ডাল ভাত খেয়ে হলেও বেঁচে থাকবে। ভারতবর্ষ সেই পরিস্থিতিতে আর নেই কি তুমি ডাল ভাত না খেয়ে বেঁচে থাকবে, ডাল ভাত খেয়ে তোমার চলে যাবে হয়তো। তাহলে কেন আমরা এত কষ্ট করছি? নিজের পরিচয় তৈরি করার চেষ্টা করছি। আজকে তুমি যদি সিজিএল কোয়ালিফাই করো, ডাব্লিউবিসিএস পাস করো, একটা ভালো জায়গায় কোথাও চাকরি পাও, তোমার একটা নিজস্ব পরিচয় তৈরি হবে। এবং এই যুদ্ধটা কিন্তু পরিচয়েরই যুদ্ধ। কারণ মানুষ নাম জিজ্ঞেস করার পর নেক্সট যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে তুমি কি করো, তুমি কি করো। এবং এই উত্তরটাই তুমি কি করো, এই যে দ্বিতীয় প্রশ্ন, এই প্রশ্নের যে শূন্য স্থান এটাকে ফিল আপ করতে, এটাকে ফিল আপ করারই যুদ্ধ হচ্ছে আমার মনে হয় অ্যাডমিশন ফর্মে সব থেকে বড় যুদ্ধ হয়। কি তুমি কি করো, এই স্টুডেন্ট 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 লেখাটাকে এমপ্লয়েড লেখার যে যুদ্ধটা, এই যুদ্ধটাই হচ্ছে পৃথিবীর সব থেকে কষ্টের যুদ্ধ। আর এই যুদ্ধটা আমি যে প্রসেসে তোমাদের দেখাচ্ছি, পড়াচ্ছি, এই প্রসেসটাকে ফলো করো। এই প্রসেসটাতে কিন্তু খুব ইজিলি তোমরা পড়াটাকে বুঝতে পারবে। যাই হোক, তো এখানে কি ঘটনা ঘটে? ইলতুৎমিশ কিন্তু প্রথমেই যেটা করলো সেটা হচ্ছে সালতানেটের রাজনৈতিক পরিচয় তৈরি করতে হবে। একটা দুর্দান্ত কাজ করে ভাই, বুদ্ধি। আমি এই জন্যই বলি বুদ্ধি কি করে। ইলতুৎমিশ সোজা চলে যায় তুরস্কের খালিফার কাছে, ইসলামিক হেড, টেকনিক্যালি খালিফা, ওনার নাম কি আল মুনতাসির বিল্লাহ। উনাকে গিয়ে বলে কি স্যার, আমি তো আই এম এ মুসলিম অ্যান্ড ভারতে আমি একটা মুসলিম শাসন তৈরি করছি, তো আমাকে একটা আপনি পারমিশন লেটার দিন। ইউ আর হেড অফ ইসলাম, তো জাস্ট একটা পারমিশন লেটার কি হ্যাঁ যে আপনার আন্ডারেই আমি আছি, আমি ইসলামের ছত্রছায়াতেই কাজ করছি। আল मुंतशिर बिल्ला खुशी है, उसने साइन कर दिया कि भाई साहब ले जाओ, अच्छी बात है यार, बंदा धार्मिक है, दे दिया उसको। এবার ইলতুৎমিশ কি করলো, অ্যাকচুয়ালি এটা কিন্তু ইলতুৎমিশের কাছে একটা পারমিশন লেটার। এবার ভাবো এই জিনিসটার এফেক্ট কতটা আসতে পারে। এটা এটা কেন নিল, কি কারণে নিল? প্রথম কথা, তোমাকে যদি খালিফা পারমিশন দিয়ে থাকে, হি ইজ অফ हेड ऑफ मुस्लिम्स इन द होल वर्ल्ड, हेड। अब खलीफा का परमिशन है इसके पास, तो कोई भी बंदा जो रिवोल्ट करेगा 10 बार सोचेगा कि अगर मैं इल्तुतमिश के एगेंस्ट रिवोल्ट करूंगा, सो ये যদি আমি এটা করি, যদি আমি ইলতুতমিশের এগেইনস্টে বিদ্রোহ ঘোষণা করি, তাহলে কিন্তু হিসাব মতো খালিফার এগেইনস্টে বিদ্রোহ ঘোষণা করার মতো কাজ হবে। এক নম্বর তো তার ভিতরে ভয় থাকবে, এবং এই জিনিসটা বহু লোকে করেছে। বলবন করেছে, নিয়ামতে খুদাই জিল্লে ইলাই টাইটেল দিয়ে নিয়েছিল, অশোক করেছে দেবানাম পিদেসি বিলাভেড অফ গডস, কি সবসময় একটা ওপর লেভেলের একটা ঈশ্বরের একটা স্ট্যাম্প লাগিয়ে নিয়েছে, কোনোভাবে একটা হাই লেভেলের একটা স্ট্যাম্প লাগিয়ে নিয়েছে, যাতে ওর ওপর কেউ রিভোল্ট না করতে পারে। এটাকে কসমেটিক ডিপ্লোমেসি বলে। এবার এখানে কি করলো, এখানে ইলতুৎমিশ কিন্তু এই কাজটা করে নিল। দ্বিতীয় কথা দেখো, একটা জিনিস বলি, এই যে সুলতান, প্রথম কথা আরেকটা জিনিস বোঝো, পদ, পোস্টের পি থেকে যেটা আসে সেটা হচ্ছে পাওয়ার। যদি পাওয়ার না থাকে পোস্ট থাকে না, যদি পাওয়ার না থাকে ল্যাম্প পোস্টে লাইটও জ্বলে না। অর্থাৎ পাওয়ার না থাকলে পোস্টের কিন্তু স্যার কোনো দাম নাই। এবার ব্যাপার হচ্ছে এই পাওয়ারটা, এই যে সিংহাসনের যে পাওয়ারটা আসবে কোথা থেকে? দেখো পাওয়ার মানে কি, পাওয়ার কথাটার মানে হচ্ছে এবিলিটি টু ইনফ্লুয়েন্স আদার্স। তুমি যদি কোনো মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারো,
তুমি যদি, আবার বলছি, যদি অন্য মানুষকে প্রভাবিত করতে পারো তোমার নিজের মতামত দিয়ে, আদর্শ দিয়ে, চিন্তাধারা দিয়ে বা কোনো কিছু দিয়ে, তাহলে তুমি পাওয়ারফুল। যদি না করতে পারো তুমি নও। যদি না করতে পারো, তৈরি করো নিজের ভিতরে সে ক্ষমতা, যাতে তুমি অন্য লোককে প্রভাবিত করার ক্ষমতা রাখো, তখনই তৈরি হয় পাওয়ার। তাই পাওয়ার তৈরি করতে গেলে চাণক্যর কথা বলো। চাণক্য কি করেছে লাইফে? চাণক্য কোন পোস্ট? চাণক্যর আমাকে একটা পোস্টের নাম বলো। চাণক্য কে ছিল? হু ওয়াজ চাণক্য? হোয়াট অফিসিয়াল পোস্ট? চাণক্য কোন অফিসিয়াল পোস্ট হোল্ড করেছিল? জিরো। চাণক্য এতটাই পাওয়ারফুল ছিল, কৌটিল্য কি প্রভাবিত করে রাখতো। ওর প্রভাবই এতটা বেশি ছিল কি মডার্ন অ্যাডমিনিস্ট্রেশনে ওর কথার বাইরে গাছের পাতা অবধি পড়তো না। একে বলে প্রভাব বা ইনফ্লুয়েন্স। আমরা বলি না ইনফ্লুয়েন্সার, এখন মার্কেটে খুব উঠেছে ইনফ্লুয়েন্সার। ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েন্সার মানে কারা? যারা প্রভাব বিস্তার করতে পারে, এবং তারাই অ্যাকচুয়ালি পাওয়ারফুল হয়। তো এখানে কি করলো ইলতুৎমিশ? দেখো, প্রাচীন ভারতে আমরা রাজার যে পাওয়ার, রাজাকে, রাজার কি কর্তব্য, কোথা থেকে পেয়েছি? অর্থশাস্ত্র থেকে। আধুনিক যুগে পিএম, সিএম, ডিএম, প্রেসিডেন্ট, এদের পাওয়ার সম্বন্ধে আমরা কোথা থেকে জানতে পেরেছি? কনস্টিটিউশন থেকে। সংবিধান হচ্ছে সোর্স এদের পাওয়ারের। আর প্রাচীন ভারতে অর্থশাস্ত্র ছিল সোর্স। আর মিডিয়েভাল ইন্ডিয়াতে সেই পরিমাণ তো মুসলিম পপুলেশন ছিল না তখন, জাস্ট স্টার্ট হয়েছে, ইসলামিক রুল জাস্ট এস্টাবলিশ হয়েছে। তাই শরিয়া থেকে পাওয়ার টানা কিন্তু পসিবল নয় সেই মোমেন্টে। ঠিক তাই আল মুনতাসির বিল্লাহের যে চিঠিটা, ক্যালিফেটের যে লেটারটা, ইট অ্যাক্টেড অ্যাজ আ ব্যাটারি অফ ইলতুৎমিশের পাওয়ার। ইলতুৎমিশকে কেউ যদি কোশ্চেন করতো কি ভাই তুমি সিংহাসনে বসলে কিভাবে, কার অথরিটিতে, স্যাট করে খুলে দেখিয়ে তো এই যে কাগজ, এবার মুখ বন্ধ, ব্যাস, এই হচ্ছে ঘটনা। এইবার ইলতুৎমিশ আরো কিছু কাজ করে। তাহলে এক তখন নিজের কিন্তু ইমিউনিটি, পলিটিক্যাল ইমিউনিটি ও কিন্তু তৈরি করে নিল। এক নম্বর পলিটিক্যাল ইমিউনিটি করলো। সেকেন্ড, ও কি করলো? ও নিজের কিন্তু পরিচয় বা নিজের আইডেন্টিটি, সালতানেটের যে আইডেন্টিটি, পোস্টের যে আইডেন্টিটি, সেটা কিন্তু তৈরি করলো। এছাড়াও পৃথিবীতে যখনই কোনো রাজা এসেছে, দেখো একটা সহজ কথা বলি, যখনই কোনো রাজা এসেছে সে কিন্তু আগে এসে অর্থনৈতিক পরিবর্তন করেছে। যখন ভালো কোনো রাজা এসেছে, আজকের ডেটে তুমি কি করে চুজ করবে কি এই লিডারটা ভালো, এই লিডারটা খারাপ? একটাই রাস্তা কি, দেখো ইকোনমি চেঞ্জেস কি করছে, অর্থনৈতিক কাজ কি করছে, ইকোনমিতে রিফর্ম কি করছে। কারণ মেন তো ওটাই, মেন ইকোনমি ছাড়া কি আছে জীবনে আর। এসে প্রথমেই দেখে ভারতের ইকোনমিক কন্ডিশন খুব খিচিবিচি হয়েছে। দেখো বারবার রাজা চেঞ্জ হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, তো স্বাভাবিক পলিটি যদি আনস্টেবল হয় ইকোনমি আনস্টেবল হবে, ভাই ভাই দুটো। তো স্বাভাবিকভাবে দেখো ফার্স্টে ও শুরু করে টাঙ্কা। টাঙ্কা মানে সিলভার কারেন্সি। এখান থেকেই বাংলাদেশের টাকা কথাটা জন্মেছে, এবং জিত্তাল বলে একটা কয়েন স্টার্ট করে, কপার কয়েন। তাহলে সিলভার কয়েন স্টার্ট করে, নাম হয় টাঙ্কা, যেখান থেকে বাংলাদেশের টাকা কথাটা এসেছে, এবং জিত্তাল মুদ্রা। তো দুটো মুদ্রার ও কিন্তু জন্ম দেয়। সেকেন্ড, ল অ্যান্ড অর্ডারের উপর প্রচুর কাজ করে। কি কি কাজ করে? শিকদার, মুন্তাসির, কোটওয়াল। তো এই যে এগুলো কি কি কাজ করে দেখো, শিকদারকে চিফ ল অফিসার অফ দ্য ডিস্ট্রিক্ট, মরাল অফিসার, মার্কেট ইন্সপেক্টর। ঠিক মার্কেটের ব্যাপারটা ঘুরতো, চেক করতো কি ঠিকঠাক ভাবে কাজ হচ্ছে কিনা, জিনিসপত্রের দাম ঠিকঠাক নেওয়া হচ্ছে কিনা। এই কাজটা আলাউদ্দিন খিলজিও পরে করেছে, নাম ছিল শেহনাই মান্ডি। ওই সবই একে অপরের কপি পেস্ট, কিন্তু কোনোটাকে একটু আরো বড় লেভেলে করেছে বলে আমরা করে মার্কেট পলিসি গুলো আলাদা করে পড়ছি। এরপরে শেরশাহ করবে। তো এই জিনিসটাই। কোটওয়াল হচ্ছে আরবান পুলিশ চিফ। আরবানের যে শহরে যে পুলিশের যে হেড, তার নাম ছিল কোটওয়াল। ঠিক আছে। তো এইরকম ভাবে বিভিন্ন তুর্কিশ কর্মকর্তা কিন্তু এই পদগুলো তৈরি করে, যাতে ল অ্যান্ড অর্ডার বা পলিটি মেনটেন্ড হয়। দেখো ইকোনমিতে যদি আমাকে চেঞ্জ করি, আমাকে পলিটিতেও চেঞ্জ করতে হবে। আজকে তোমার 10 টাকা ইনকাম, তুমি সিকিউরিটি নিয়ে ঘুরছো না, 10,000 কোটি টাকা ইনকাম হবে, তোমাকে সিকিউরিটি নিয়ে ঘুরতেই হবে, পরিষ্কার কথা। ইকোনমিতে চেঞ্জ হলে পলিটিতে চেঞ্জ হবে। সেকেন্ড, কনস্ট্রাকশন অ্যান্ড ট্রান্সপোর্ট। প্রচুর ব্রিজ, রোড, হসপিটাল, স্কুলস, মার্কেট, সিটিজ এগুলো বানায়। কারণ এগুলো বানানোর জন্য কিন্তু ইকোনমিতে ডেভেলপমেন্ট না হলে, ফাইনালি যদি পয়সা না আসে, কিছুই থাকবে না, কিছুই থাকবে না। তো মানি ইজ দ্য সোর্স অফ পাওয়ার, অনেস্টলি। ওই জন্য ইকোনমি পলিটি সবসময় একসাথে চলে। আর আমি খুব অবাক হয়ে যাই, একটা জিনিস আমার দেখে খুব অবাক লাগে, কেন জানি না এটা কেন হচ্ছে না,
ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসে এই দুটো সাবজেক্টকে কেন ঢোকানো হচ্ছে না ঠিকঠাক ভাবে, কারণ এই দুটো সাবজেক্ট ছাড়া তো আমার মনে হয় বর্তমান যুগে তো বাঁচাই সম্ভব না ইকোনমি আর পলিটি ছাড়া। নেক্সট, প্রমোশন টু এগ্রিকালচার, ওয়াটার সাপ্লাই, ইরিগেশন এগুলো চেক করে এবং খেতিকে এগ্রিকালচারে ডেভেলপ করে, কারণ এটা না হলে মানুষ ভাই খেতে পাবে না, এবং খেতে না পেলে সবই শেষ। তো এইভাবে ও কিন্তু নগরায়নের একটা ভিত্তি বা নগর উন্নয়নের একটা ভিত্তি কিন্তু স্থাপন করে চলে যায় ভারতবর্ষে। এবার আসি ওর কর ব্যবস্থা, ট্যাক্সেশন সিস্টেম। দেখো এইখানে কিন্তু একটা দুর্দান্ত কর ব্যবস্থা এস্টাবলিশড হয়। টোটাল ইলতুৎমিশের টাইমে 5 রকম কর ছিল। এক তো আসি খাম। আচ্ছা, খাম হচ্ছে যুদ্ধের লুণ্ঠিত মালের 1 থেকে 5 ভাগ অবশিষ্ট। অর্থাৎ আমি সহজ কথা যদি বলি তোমাকে, যুদ্ধে ধরে নাও যা লুট হয়েছে, কোথাও যুদ্ধ হলো, অনেক কিছু লুট হয়েছে, সোনা দানা গহনা টাকা পয়সা লুট হয়েছে, তার 5 ভাগের 1 ভাগ যাবে সুলতানের কাছে, আর 4 ভাগ চলে যাবে কিন্তু সোলজারদের কাছে, সৈন্যদের কাছে। তো 4 ভাগ পাবে কারা? সৈন্যরা, 1 ভাগ পাবে সুলতান। নেক্সট আসছি গানিমাতে টোটাল ওয়ারে যা আইটেমস আছে, যা যুদ্ধে পেয়েছে ওরা, ঠিক আছে, ওয়ারে সমস্ত কিছু। আচ্ছা, এটা শুধু লুণ্ঠিত না, যা যা সিজ করা হয়েছে, মানে টোটাল প্রপার্টি, শুধু লুট মাল না, টোটাল প্রপার্টি যা যা সিজ করেছে, তারপর 20% ট্যাক্স যেটা চাপতো সেটা হচ্ছে গানিমা। ধরো 200 টাকা টোটাল সিজ করেছে, তারপর 20%, 20/100 × 200, অর্থাৎ 40 টাকা কিন্তু গানিমা। আচ্ছা, খারাজ, অ্যাগ্রো ট্যাক্স, 1/10 অফ দ্য প্রডিউস অফ ল্যান্ড, অর্থাৎ কৃষি কর, যা উৎপাদন হবে তার 10 ভাগের 1 ভাগ দিতে হবে, তার 10 ভাগের মাত্র 1 ভাগ সুলতানকে দিতে হবে, 10 ভাগ কৃষক নিজের কাছে রাখতে পারে। একদম ঠিকঠাক কর ব্যবস্থা। জাকাত, প্রপার্টি ট্যাক্স, এখন অনেক মুসলিম আছে যারা জাকাত দেন, খুব ভালো জিনিস, জাকাত চ্যারিটি হয়। এই জাকাত আই থিঙ্ক 2.5% টোটাল সম্পত্তি হিসাব করা হয়, তার 2.5% কিন্তু 2.5 কিন্তু চ্যারিটিতে ইউজ করা হয়। আচ্ছা, জাজিয়া, এইটা হচ্ছে যারা মুসলিম নয়, স্পেশালি হিন্দুস বা যারা নন মুসলিম অ্যাকচুয়ালি, তাদের উপর, অমুসলিমদের উপর এই বিশেষ কর লাগু হতো, এবং যারা মুসলিম নয় তাদের এই করটা দিতে হতো। তবে আমি আগেও বলেছি যে নারী, ওমেন, সেন্ট, ফকির বা যারা পুজো করছে, হারমিটস, সাধু সন্ন্যাসী, এরা, বাচ্চারা, চিলড্রেন, আর ফিজিক্যালি যারা হ্যান্ডিক্যাপ্ট, এদের উপর কিন্তু জিজিয়া নেওয়া হতো না, সে যে ধর্মেরই হোক। ইলতুৎমিশ নিতেন না, আমি বলছি না পরে নেয়নি, ফিরোজ শাহ তুগলক গলা চিপে জিয়া নিয়েছে সবাই। ইনি ওইরকম ছিলেন না, কিন্তু সবাই যে ওরকম ছিলেন তা তো নয়, ঠিক আছে, ইনি নিতেন না। আচ্ছা, এবার ইলতুৎমিশকে আমরা দেখছি কি, যে শুরু থেকেই কিন্তু উনি পলিটিক্যাল রিফর্ম আর ইকোনমিক রিফর্মস এর পিছনে ফোকাস করছেন। আর তোমাদের আমি মনে করিয়ে দিই, এই যে এত কিছু ও করেছেন, তোমাদের আমি একবার এই স্লাইডটা দেখিয়ে মনে করিয়ে দিই, তোমরা হয়তো মাঝে মধ্যে ভুলে যেতে পারো, আমি যেন বারবার করে লিখেছি, ডোন্ট ফরগেট ওয়ান থিং, কি ইলতুৎমিশ একজন ইলিটারেট ছিল। ইলিটারেট, হ্যাঁ, নিরক্ষর, ভুলে যেও না এটা। একটা নিরক্ষর লোক যদি এত কিছু করতে পারে, তোমরা তো এত পড়াশোনা করছো, তোমরা কেন পারবে না? নেক্সট দেখো, অ্যাডমিনিস্ট্রেশনে, প্রশাসনে বিশাল পরিমাণ পরিবর্তন করেছিল, বিশাল পরিবর্তন করেছিল। এক সেন্ট্রাল একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসন তৈরি করে সুলতান, 4টে দিওয়ানি ওয়াজিরাত, দিওয়ানি আরিস, দিওয়ানি ইনশাদ, দিওয়ানি রসালাত। প্রথম কথা কি কি দেখো, মিনিস্ট্রি তৈরি করে। একটা তো ফিনান্স ডিপার্টমেন্ট তৈরি করে, যেটার নাম দেয় দিওয়ানি ওয়াজিরাত। দিওয়ানে আরিজ, মিলিটারি ডিপার্টমেন্ট, যুদ্ধযোদ্ধা এই ডিপার্টমেন্ট দেখতো। অ্যাকচুয়ালি সহজ কথায় এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ফিনান্স, আর এইটা হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স, এক কথায়। আচ্ছা, এটা হচ্ছে সেক্রেটারিয়েট। দিওয়ানি ইনশাদ, দবিরি খাস, চিফ সেক্রেটারিকে কি বলা হতো? দবিরি খাস। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে লেখা হতো দবির ই খাস, এই যে চিফ সেক্রেটারি বলা হতো। আর দিওয়ানে ইনশা ছিল সেক্রেটারিয়েট, আর দিওয়ানে রসালাত ছিল মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স,
ফরেন মিনিস্টার অ্যান্ড রিলিজিয়াস মিনিস্ট্রি বা ধার্মিক জিনিসপত্র দেখতো। অতএব তুমি ভাবো এই এতটা জিনিসপত্র, ঠিক আছে, কোন যুগে করা হয়েছে। আজকে তো এই মিনিস্ট্রিগুলোই আছে, শুধু নামগুলো চেঞ্জ হয়েছে, ঠিক আছে। এবং শরিয়া অ্যাপ্লাই করতো জাজমেন্ট দেওয়ার জন্য। স্বাভাবিক, হি ইজ আ মুসলিম, তো হি উইল ফলো ইসলামিক ল। তো তখন তো কনস্টিটিউশন ছিল না। হ্যাঁ, আজকের ডেটে হবে না, কেন, আজকের ডেটে সংবিধান আছে, ভাই তখন সংবিধান ছিল না, তাই শরিয়া ফলো করতো। নেক্সট, ওর সব থেকে বড় কাজ হচ্ছে এইটা চালিসা। একে বলে এক ঢিলে 2, 3, 4 পাখি শিকার। তবে এই চালিসা করার জন্য অনেক নেগেটিভ জিনিসও হয়েছিল। দেখো, ইলতুৎমিশ নিজে অ্যাকচুয়ালি তো টক্স ছিলেন, তো তুর্কমেনিস্তানের জন্ম টক্স। ইলতুৎমিশ কি করেছিলেন, 40টা পদ তৈরি করেছিলেন, পোস্ট। এবং এই 40টা পোস্টে যারা টার্কস ছিল, তুরস্কের যারা ছিল এবং ইলতুৎমিশের সভাসদ ছিল, তাদের একদম 40টা টপ মোস্ট পোস্ট, মানে গোটা এম্পায়ারের 40টা একদম টপ পাওয়ার, টপ মিনিস্টার্স অ্যাপয়েন্ট করে। সহজ কথায় সভাসদ বা মন্ত্রী বোঝা, মানে সিম্পল ওয়ার্ডসে মন্ত্রী একদম টপ লেভেল মিনিস্টার অ্যাপয়েন্ট করে। এবং বলে দিয়েছিল শুধু টার্কসদের কিন্তু অ্যাপয়েন্ট করা হবে, না আফগান, না মঙ্গল, XYZ কেউ সেখানে অ্যাপয়েন্টেড হবে না, শুধু টার্কস অ্যাপয়েন্টেড হবে। এবার তুমি বলবে স্যার এটা তো ঠিক না, এরকম একটা শিক্ষিত লোক এরকম জাতি বিবাদ করছে, শুধু তুরস্কের মুসলিম কেন হবে ভাই, আরাবিয়ার মুসলিমও তো মুসলিম, চাইনার মুসলিমও তো মুসলিম, ইন্ডিয়ার মুসলিমও তো মুসলিম, আমেরিকার মুসলিমও তো মুসলিম, তা কেন হবে। দেখো, এটা করার পিছনে একটা কারণ ছিল, ও এমনি এমনি করেনি। যদি এটা না করতো, এর নিজের লোক যারা আছে, নোবিলিটি, তারা কিন্তু এর এগেনস্টে রিভোল্ট করে দিত। কারণ কি, কারণ নিজে সিংহাসন পাওয়ার পর নিজেদের লোকের জন্য কিছু করেনি। তো এই কারণটার জন্য ওকে ভুগতেও হয়েছিল পরে। এই এই চালিসা এতটাই পাওয়ারফুল হয়ে যায় কি, এই চালিসাই রাজা ইচ্ছা মতো পরিবর্তন করতো, একে তুলতো ওকে ফেলতো, একে তুলতো ওকে ফেলতো, এইরকম ভাবে কিন্তু এ কাজ করা স্টার্ট করে। নেক্সট, ইকতাদারি সিস্টেম, দুর্দান্ত জিনিস, ওয়ান অফ দ্য বেস্ট সিস্টেম আমি যদি বলি। দেখো, একটা জিনিস বলি, দেখো তখন ইকতাদার, এই যে দেখো 4-5টা সিস্টেম তোমরা হিস্ট্রিতে পড়বে। ইকতাদার, তারপর পড়বে তোমরা ওয়াজেদার লোধির টাইমে, তারপর জাগিরদার, ঠিক আছে, মনসাবদার। তো এরকম বিভিন্ন সিস্টেম তোমরা কিন্তু ইয়েতে পড়বে। এটা কখন আসে, দেখো একটা কথা বলি, ধরো আমি পেট্রোল পাম্পে মোটরসাইকেল নিয়ে বা গাড়ি নিয়ে গেছি তেল ভরতে, এবং আমার কাছে টাকা শেষ হয়ে গেছে, ফোন পেতেও নেই, ক্যাশেও নেই। তখন আমি বলবো, দাদা এই ঘড়িটা রাখুন বা এই জিনিসটা রাখুন, আমি বা ফোনটা রাখুন, আমি টাকাটা নিয়ে আপনাকে দিচ্ছি, তারপর ফোনটা নিয়ে চলে যাবো। অচেনা পেট্রোল পাম্প যদি হয়, চেনা হলে তো ঠিক আছে, এই বিকালে দিচ্ছি, ভুলে গেছি আনতে, অসুবিধা হয় না। এবার যখন কোনো রাজার কাছে টাকা থাকে না বা রাজার কাছে টাকার অভাব থাকে, তখন রাজা কি করে বলতো, যখন মাইনা দিতে পারছে না, তখন দেয় জমি। তখন কি দেয়, জমি দেয়। তো ঘটনা হচ্ছে এখানে ইকতা মানে হচ্ছে ল্যান্ড বা জমি, ঠিক। তো সুলতান কি করতো, মাইনা না দিয়ে ক্যাশ টাকায়, মানে নগদ টাকায় স্যালারি না দিয়ে ও জমি দিত। তো যে অফিসার জমি পেত তাকে বলতো ইকতাদার বা মুক্তি। এবার ধরে নাও তুমি 12 মাস কাজ করলে ইলতুৎমিশের, প্রত্যেক মাসে 1 কাঠা করে পেলে, তাহলে 12 মাসে 12 কাঠার মালিক হয়ে গেলে। এবার কিন্তু তাহলে তো এখান থেকে ভাই, এখান থেকে তো জমিদারও তৈরি হতে পারতো, কিন্তু তৈরি হয়নি। বোঝাচ্ছি কেন, দেখো প্রথমে আগে সিস্টেমটা বলি। 1 নম্বর, আর্মিকে কেন এই সিস্টেমটা করে, এক তো ওর কাছে ক্যাশ ছিল না, কারণ স্বাভাবিকভাবে নতুন জাস্ট ইকোনমিটা স্টার্ট করেছে, কি করে থাকবে, এখন নতুন ব্যবসা করছে, সবসময় লাখ লাখ কোটি কোটি টাকা থাকবে, কখনো থাকবে না। আচ্ছা, বিভিন্ন এলাকাগুলোর উপর কন্ট্রোল রাখতে পারতো। এবং সুবিধা কি ছিল, কি ধরো এই এলাকাটা তোমাকে ইকতাতে আমি দিয়ে দিলাম, তাহলে এই এলাকা থেকে যে টাকাটা তুমি ইনকাম করবে, সেখান থেকে একটা অংশ সুলতানের কাছে যাবে, একটা অংশ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ জল, ওয়াটার, হাইজিন, হেলথ এগুলো মেনটেন হয়, আর আরেকটা অংশ কিন্তু মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ মিলিটারি বা আর্মি মেনটেন করতে ইউজ করা হবে। তো এবার এই একটা বিশাল সুবিধা ছিল, এই যে আমি এখানে করিয়েছি, যে এই যে ইকতাদার থেকে যে টাকাটা তুমি পেলে, ভূমি থেকে যে যে ধরো তুমি একটা ইকতাদার, তোমার হাতে একটা জমি আছে, সেই জমি থেকে তো একটা কর তুমি পাবে, কারণ জমিটা যখন তোমাকে দিয়ে দিয়েছে মানে তোমার। এই করটা এখানে কিসে ব্যবহার হতো, সুলতানের কাছে যেত, অ্যাডমিনিস্ট্রেশনে যেত, ল অ্যান্ড অর্ডার, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, ওয়াটার, পানি,
হেলথ হাইজিন, ল্যাট্রিন ম্যানেজমেন্ট অ্যান্ড স্যানিটেশন এগুলো মেনটেন হতো, মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনে মেনটেন হতো, সোলজার, ক্যাভালরি, আর্মি এগুলো মেনটেন করা হতো। এবার ঘটনা হচ্ছে তাহলে ইকতাদারি নিশ্চয়ই তাহলে জমিনদারি আলাদা করে আমার পড়ার দরকার কি? তাহলে ইকতাদারি যা জমিনদারিও তাই, তাই না? হিসাবে তো তাই দাঁড়াচ্ছে, জমিনদার মানে তো তাই কি ওই জমিনদারি মাই বাপ জমিনদারি সবকিছু, মানে জমিনদারি সবকিছু করতে পারে, ওই এলাকার সমস্ত গ্রামের হাজার হাজার গ্রাম, পুরো গ্রামটাই জমিনদারের, সমস্ত কর জমিনদার পাচ্ছে এবং ওই এলাকাটা পুরোটাই জমিনদারের অধীনে, জমিনদার যা করবে তাই শেষ কথা না। ডিফারেন্স আছে, অবশ্যই ডিফারেন্স আছে। কোথায়? জমিনদারিতে আমি যখন জমিটা দিচ্ছি সেটা পার্মানেন্ট ভাবে দিয়ে দিচ্ছি, ইকতাদারিতে কিন্তু আমি পার্মানেন্ট দিচ্ছি না, ইকতাদারটা ট্রান্সফারেবল ছিল। আজকে ইলতুৎমিশ যখন দেখছে কি ওই বেশি পরিমাণের হেক্কার হয়ে গেছে, পুরো দখল করে নিয়েছে, ও মানে বিদ্রোহ করতে পারে, তখন ইলতুৎমিশ স্যাট করে ট্রান্সফার করে অন্য জমি দিয়ে দিত। তো ইকতাদারিটা ছিল ট্রান্সফারেবল, জমিনদারি কিন্তু ট্রান্সফারেবল ছিল না। জমিনদারিতে পার্মানেন্টলি জমি দেওয়া হতো, ইকতাদারিতে কোনোদিন পার্মানেন্টলি দেওয়া হতো না। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের। নেক্সট, ও সংস্কৃতি নিয়ে এবং ধর্ম নিয়ে প্রচুর কাজ করে। 1 নম্বর, কুতুব মিনার কমপ্লিট করে, কুয়াতুলুল মস্ক এক্সপানশন করে, নিজের মসলিয়াম তৈরি করে, এবং তোমার ইন্টেলেকচুয়াল মিনাজুস সিরাজ ইনাকেও ইনি প্যাট্রোনাইজ করে। আচ্ছা, তো ঘটনা হচ্ছে, এবং সব থেকে একটা পজিটিভ অ্যাসপেক্ট যেটা আমি দেখেছি ইলতুৎমিশের ক্ষেত্রে, কি ইনার যে রিলিজিয়াস পলিসি, ইনি কিন্তু ফোর্সড কনভার্সনস করেননি, ইনি হিন্দুদের জোর করে কনভার্ট করেননি। তখনকার টাইমে যারা নন মুসলিমস ছিল তারা কিন্তু নিজেদের ফেস্টিভ্যালস গুলো পালন করতো, মন্দির মসজিদেও যেত, সেলিব্রেট করতো, কারো নিয়ে কোনো কিছু নিয়ে কারোরই কোনো প্রবলেম কিন্তু তখন ছিল না, ইলতুৎমিশ করেন উনি এই জিনিসটা। এবং তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে, মানে তখনকার টাইমে যারা মৌলভিস ছিল তারা ইলতুৎমিশকে অ্যাপ্রোচ করে একদিন বলছে, স্যার গোটা ইন্ডিয়াকে ইসলামাইজ করে দিই। इल्तुतमिश तখন বলেছিল, না दुनिया पे ये गलती कभी मत करना, भारत एक बहुत ही डिफरेंट काइंड ऑफ कंट्री है, ना ये मुस्लिम राष्ट्र बनेगा ना ये हिंदू राष्ट्र बनेगा, ये कुछ नहीं बनेगा, ये एक देश रहेगा जहां पे हिंदू मुसलमान दोनों इकट्ठा रहेंगे और हर धर्म के लोग यहाँ पे रहेंगे। जिस दिन आप एक कर दोगे उस दिन चीजें बर्बाद होना स्टार्ट हो जाएगा। एंड ही अपोज्ड इट एंड बोला कि इंडिया तो एटाई मजा, আমরা সবাই আলাদা কিন্তু কোথাও না কোথাও গিয়ে সবাই এক, ঠিক? তো উনি কিন্তু এটাকে অপোজ করেছিলেন, কারণ দেখো যদি আজকে ফোর্স ইসলামাইজেশন করতেন, বিভৎস পরিমাণ বিদ্রোহ শুরু হতো, আগুন লেগে যেত গোটা দেশে। তো ইনি কিন্তু এটা করা ইনার পক্ষে তখন সম্ভব ছিল না। যাই হোক, ফরেন পলিসি এন্ড সাকসেশন বলি, ইলতুৎমিশের টাইমে একটা ঘটনা ঘটে, मंगोल क्राइसिस। मंगोल क्राइसिस, अब सर ये बहुत ही एक कांड हुआ। क्या हुआ देखो, एक चीज आपको बता रहे हैं, बहुत इंटरेस्टिंग पार्ट। জালালউদ্দিন মঙ্গবানি কে ছিল? দেখো ইউক্রেনে একটা ডাইনেস্টি ছিল যার নাম ছিল খোয়ারজমি ডাইনেস্টি। এই ডাইনেস্টি রাজার নাম ছিল জালালউদ্দিন মঙ্গবানি, ঠিক আছে? এবং চেঙ্গিস খান সেন্ট্রাল এশিয়া উপর দখল নেবে, তাই মঙ্গবানিকে চিঠি লিখে, ভাই আমি আর তুমি চলে একসাথে গোটা সেন্ট্রাল এশিয়া দখল করি। এবার এর স্বভাব হচ্ছে ইগোইস্টিক ছিল, বিশাল অহংকারী। বেকার চেঙ্গিস খান, চেঙ্গিস খান যে दूत তাকে অপমান করে, इंसल्ट करे। अब ये चीज इसको बुरा लग गया चेंगिस खान को। भाई साहब चेंगिस खान को बुरा लग गया मतलब आपका बैंड तो बजने वाला है, आइदर वेज आपका बैंड जरूर बजेगा। খুব মারাত্মক। কখনো সময় নিয়ে বলবো মঙ্গলদের সম্বন্ধে, আজকে সময় কম, বলবো অবাক হয়ে যাবে শুনে কি ভাই সাহেব এই লোক কোন থে। মঙ্গলদের একটা ছোট্ট জিনিস, মঙ্গলসরা এত ডেডলি ওয়ারিয়ার কেন? মঙ্গলসরা যেন আর্মিকে কম ঘোড়াকে বেশি ট্রেনিং দিত। মঙ্গলদের যখন ঘোড়া চলতো না, আমরা কি হয় একটা হাত দিয়ে ঘোড়া কন্ট্রোল করি, একটা হাত দিয়ে তলোয়ার চালাই, তো মঙ্গলদের সাথে এরকম ছিল না। মঙ্গলদের সাথে এটা ছিল কি ঘোড়াকে ওরা এত ভালো ট্রেনিং দিত কি 2 হাত দিয়ে তলোয়ার দিয়ে মারতে মারতে যেত, ঘোড়া ঠিক জানতো কিভাবে কিভাবে যেতে হবে, আর হর্স সিলেকশন দুর্দান্ত ভাবে করতো এরা। যাই হোক, কখনো বলবো অন্য কোনো টাইমে। তো অ্যাটাক করে
খোয়ারজমি ডাইনেস্টিকে। জালালউদ্দিন মঙ্গোবানি তখন বুঝতে পারে কি বড় ভুল করেছি, দিয়ে নিজের প্রাণ বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে। তখন ইলতুৎমিশের ফোর্স ওকে আটকায় দিয়ে বলো, কি ব্যাপার, কি ব্যাপার, তুমি ইন্দাস নদীর পাড়ে, কি ব্যাপার, তুমি এন্ট্রি দিচ্ছ কেন, তুমি কে, ওয়াই? বলছে, দেখুন স্যার, এরকম ব্যাপার, আমাকে চেঙ্গিস খান তাড়া করেছে, মঙ্গল তাড়া করেছে, আমাকে আশ্রয় দিন। এবার ব্যাপার হচ্ছে, এখানে একটা জিনিস বুঝতে হবে, বুদ্ধি। আশ্রয় দেওয়ার আগে এটা অবশ্যই জেনে নেবে যে ঝড়টা আসছে সেটা আটকানোর ক্ষমতা আছে তো। কিন্তু তুমি জানতো কি ওর যে অবস্থা, চেঙ্গিস খান যদি অ্যাটাক করে কোনোভাবে আটকাতে পারবে না। তো জালালউদ্দিন মঙ্গোবানিকে বলে, স্যার থ্যাংক ইউ, আমার এলাকাতে আপনাকে আমি ঢুকতে দেবো না, আপনি যা পারেন করে নেন। আমি কারোর সাথে নাই, না চেঙ্গিস খানের সাথে আছি, না আপনার সাথে আছি। আমার সাথে আপনার কারোর সাথে আমার সম্পর্ক নাই। আমি চুপচাপ এখানে আছি, দিল্লি সুলতানের নিজের মতো আছি। ভাই, না আপনাকে আমি আশ্রয় দিতে যাবো, না চেঙ্গিস খানকে আপনার এগেন্সটে বলতে যাবো। তো প্লিজ থ্যাংক ইউ, গো অ্যান্ড হ্যাভ ইউর ওন লাইফ। তো এই যে স্টেপটা উনি নেন, এই স্টেপটা অ্যাকচুয়ালি কিন্তু সেভড ইন্ডিয়া ফ্রম অ্যাগ্রেশন অফ চেঙ্গিস খান। চেঙ্গিস খান অ্যাটাক থেকে সেই মুহূর্তে বাঁচিয়ে দিয়েছিল। এবং এই স্টেপটাকে বলা হয় নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, কি আমি কারো দিকে নেই। এবং আমি একটা জিনিস বলি, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে প্রত্যেকটা পৃথিবীর দুটো বাইপোলার ওয়ার্ল্ড, দুটো পাওয়ার আছে, আজও আছে, একটা আমেরিকা, একটা রাশিয়া। তো আমেরিকা জিজ্ঞেস করছে ভারতকে, কোন দিকে গো? রাশিয়াও জিজ্ঞেস করছে, কোন দিকে, তুমি কার দিকে থাকবে, তুমি ন্যাটোতে থাকবে না ওয়ারসো প্যাক্টে থাকবে? ন্যাটো মানে আমেরিকার দিকে, ওয়ারসো প্যাক্ট মানে রাশিয়ার দিকে। তো ভারত বলেছিল, ভাই আমি কারোর দিকে থাকবো না, আমি কারোর দিকে নাই, এটাই বলেছিল ভারত। যাই হোক, এরপরে ইলতুৎমিশের যে বড় ছেলে নাসিরউদ্দিন মারা যায়। এবং তারপরে কি হয়, যখন নাসিরউদ্দিন মারা যায়, ইলতুৎমিশের খুব ইচ্ছা ছিল কি রাজিয়া সিংহাসনে বসুক। তো ফাইনালি ও কিন্তু, ওর অসুস্থ হয়ে পড়েছিলেন 1236-এ, এবং উনি তখন এটা মুখে ঘোষণা করে গেছিলেন কি রাজিয়াই নেক্সট আমার পরে সিংহাসনে বসবে। কারণ ইলতুৎমিশ জানতো কি উনার একজন তো মারা গেছে নাসিরউদ্দিন, আর বাকি ইলতুৎমিশের যে সন্তানগুলো ছিল একেবারেই অপদার্থ ছিল। আমি আসবো, যখন আমি রাজিয়ার স্টোরি বলবো তখন তোমাদের বলবো যে কি ঘটনা ঘটেছিল। চলো দেখো, একটা ছোট্ট ব্রেক 1 মিনিটের, তখন বলে দিচ্ছি আবার যে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। তোমরা এক্সাম আপডেট পাবে, স্টাডি মেটেরিয়ালস আপডেট পাবে, মক টেস্ট পাবে, ফ্রি ক্লাসেস পাবে, ক্লাস নোট পাবে। এবিসিতে অ্যাডমিশনের আগে খুব সিম্পল সিস্টেম, দেখো সিম্পল, এই যে নাম্বারগুলো আছে নাম্বারে কল করে নাও, 9474586670 বা 9933358667। খুব সিম্পল কথা বলি, এসো ক্লাস করো, দেখো যদি ক্লাস করে ভালো লাগে তাহলে ভর্তি হও, কোনো সমস্যা নেই। আমরা খুব ট্রান্সপারেন্ট অ্যান্ড ওপেন অর্গানাইজেশন। আমরা স্টুডেন্টকে বলি কি ভাই তুমি সব জায়গাতে ক্লাস করো, কোনো সমস্যা নেই, একটা ক্লাস এবিসিতেও করো, তুমি নিজেই ডিফারেন্সটা বুঝতে পারবে। তো তোমার যদি মনে হয় তারপর তুমি এসে অ্যাডমিশন নিতে পারো। খুব মিনিমাম ফিজে এবিসি পড়ায়, খুব অল্প ফিজে এবিসি পড়ায়। তো আমরা চেষ্টা করি যতটা সম্ভব মানুষজনকে সাহায্য করার অল্প ফিজে, দেখি। তো এই হয়েছে ঘটনা। নেক্সট এবিসি অ্যাপস আছে, এবার আমরা স্টার্ট করতে চলেছি রাজিয়া। দেখো, বড় ইন্টারেস্টিং ক্যারেক্টার রাজিয়া সুলতানা, 1236 থেকে 1240, বড় ইন্টারেস্টিং ক্যারেক্টার। এই চ্যাপ্টারটা খুব ইউনিক, চ্যাপ্টারটা খুব সুন্দর, চ্যাপ্টারটা ছোট্ট, চ্যাপ্টারটা কিউট, চ্যাপ্টারটা শিক্ষামূলক। একটু বলি রাজিয়া নিয়ে। ফার্স্ট ওম্যান সুলতান অফ ইন্ডিয়া, সেকেন্ড 3 বছর 6 মাস 6 দিন শাসন করেছিল। 1205-এ জন্ম, পিতার নাম ইলতুৎমিশ, মায়ের নাম কুতুব বেগম, গ্র্যান্ডফাদারের নাম কুতুবউদ্দিন আইবাক, সৎ মায়ের নাম শাহ তুরকান। আমি এটা লাল পেন দিয়ে করছি, প্লিজ এই দুটো নাম মনে রাখো, শাহ তুরকান। এবং ওর নিজের যে ভাই তার নাম ছিল নাসিরউদ্দিন মেহমুদ, আর হাফ ব্রাদার সৎ ভাই রুকনুদ্দিন ফিরোজ, এই নামটা একটু মনে রাখো, ঠিক আছে? আর একটা হাফ ব্রাদার মুইজউদ্দিন বেহরাম বা নোন অ্যাজ বেহরাম শাহ, এই নামটাও ইম্পর্টেন্ট। বাট এই দুটো নাম খুবই ইম্পর্টেন্ট। আসবো রাজিয়ার
যে রুলটা ছিল সেটা ছোট্ট ছিল কিন্তু খুব ইনফ্লুয়েন্সিয়াল ছিল, প্রচন্ড পরিমাণ কিন্তু প্রভাব ফেলেছিল এই রাজিয়ার রুল। তো একটা কথা বলি, অসাধারণ সুন্দর দেখতে ছিল রাজিয়া সুলতানা, অসাধারণ। অ্যান্ড ইনারও একটা অদ্ভুত কম্বিনেশন ছিল, বিউটি উইথ ব্রেনস। চলো দেখি ছোটবেলায় কিরকম ভাবে রাজিয়া বড় হয়েছিল। আমি বারবার করে যখনই হিস্ট্রি পড়াই, আমি সিম্পল যখনই পড়াই তখনই আমি একে ছোটবেলাটা দেখি। কেন বলছি? কারণ ছোটবেলাটাই মানুষের অ্যাকচুয়ালি ক্যারেক্টারটাকে শেপ করে। রাজিয়ার আপব্রিঙ্গিং কিন্তু একদম আলাদা ছিল, কোয়াইট ডিফারেন্ট, একদম আলাদা। রাজিয়াকে কিন্তু আলাদা কোনো স্কুলে ভর্তি করা হয়নি। ছেলেরা যে স্কুলে পড়তো রাজিয়া সেম স্কুলে পড়তো, সেম এডুকেশন পেয়েছে। একজন একজন মানে প্রিন্স, রাজকুমার যে শিক্ষা লাভ করেছেন, রাজিয়াও সেম শিক্ষা লাভ করেছেন। শি ওয়াজ ট্রেন্ড ইন অ্যাডমিনিস্ট্রেশন, হিস্ট্রি, ল, ডিপ্লোমেসি, পার্সিয়ান অ্যান্ড অ্যারাবিক। এবং রাজিয়া হর্স রাইডিং, আর্চারি, তীরন্দাজি, সামরিক দক্ষতা, সোর্সম্যানশিপ কি না শেখানো হয়নি রাজিয়াকে। এবং যখন ইলতুৎমিশ বাইরে যেত, রাজিয়ার উপর ছেড়ে দিয়ে চলে যেত সিংহাসন। রাজিয়া কিন্তু খুব ভালোভাবে ম্যানেজ করে। এগুলো কি প্র্যাকটিক্যাল লেভেলে শেখানো। নিজের ছেলে মেয়েদের একটু ছাড়ো, যারা কেউ যদি বড় কেউ যদি সিনিয়র, যদি কখনো তোমরা ইয়ে করো, আমার কাছে এই ক্লাসটা করছো, এই ভিডিওটা দেখছো, একটা জিনিস বলি, মাঝে মধ্যে একটু ছাড়ার চেষ্টা করো। লেট দেম ডু টাস্ক অন দেয়ার ওন, ঠিক আছে? নেক্সট, এবার কিরকম ক্যারেক্টার ছিল? এক নম্বর তো ভাই হাইলি এডুকেটেড, ধর্মনিরপেক্ষ, সেকুলার, স্কিল্ড, এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, কনফিডেন্ট, পলিটিক্যালি ম্যাচিওর। আর যে জিনিসটা নিয়ে অনেকের প্রবলেম, যে জিনিসটা 12th সেঞ্চুরিতে 13th সেঞ্চুরিতে একজন মানুষ করে দেখাচ্ছে, একজন মহিলা হয়ে কোন রকম পর্দা ছাড়া সিংহাসনে বসতেন এবং ছেলেদের মধ্যে জামা কাপড় পরতো। এই নিয়ে চালিসাদের বিশাল প্রবলেম ছিল। হ্যাঁ, এরকম ভাবে একজন মহিলা সিংহাসনে বসে আছে, এরকম ড্রেস কি পরা উচিত, ছি ছি ছি, এগুলো ইসলাম বিরোধী কাজ, এগুলো বাজে কাজ। আরে ভাই, ও সুলতান, শি ইজ সুলতান। একটা কথা বলি, হিস্ট্রিতে চ্যাপ্টারের নাম হচ্ছে রাজিয়া সুলতানা বলে। এবার আমি একদিন একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করেছিলাম, ভাই কোন নামটা ঠিক বলতো, সুলতানা না সুলতান? তো বললো স্যার ম্যাক্সিমাম বই তো সুলতানা লেখা থাকে। আমি শোন একটা কথা বলি, যে জিনিসটা রাজিয়া নিজেও বিশ্বাস করতেন না, সেই জিনিসটাকে জোর করে বিশ্বাস করানো হয়েছে। প্রথম কথা, সুলতান হতে পারে পদে না, সুলতান আবার কি? সুলতান, দ্য পোস্ট অফ সুলতান ইজ জেন্ডার নিউট্রাল। कोई भी সুলতানের যদি ডেফিনেশনটা দেখিস, একটাই কথা লেখা আছে, somebody who has ultimate power, वर्चस्व। वहां पे यहाँ ये नहीं लिखा हुआ है कि कोई पुरुष जिसके पास वर्चस्व है या कोई नारी जिसके पास वर्चस्व है। ऐसा कोई भी व्यक्ति जिसके पास वर्चस्व है उसको हम सुल्तान कहते हैं। और राजिया was a female but the post of sultan was gender neutral। तो कोई भी बैठे वहां पे, छेले हो मेये हो, doesn't matter। so sultana is not correct, sultan is correct। so Razia Sultan is correct। now তাহলে আমরা সুলতানাটা কেন বলেছি? আমরা আইডেন্টিফাই করার জন্য বলেছি। সবই তো মেল, একজনা ফিমেল, সুলতানা বলেছি ফর আইডেন্টিফিকেশন অফ রাজিয়া। অ্যাকচুয়ালি বাই নেচার কিন্তু সুলতানাটা ইনকারেক্ট, সুলতান ইজ কারেক্ট। এবার দেখো, ইলতুৎমিশ নিজের ছেলে ছিল নাসিরউদ্দিন মেহমুদ, সে তো বললাম মারা গেছে, তো সে পারেনি, তাই রাজিয়াকে নেক্সট হায়ার হিসেবে ঘোষণা করে সিংহাসনে। মানে ইলতুৎমিশ চেয়েছিল মারা যাওয়ার আগে কি রাজিয়া সিংহাসনে বসুক। কিন্তু স্যার এখানে একটা প্রবলেম হয়। প্রবলেম কি হয় গল্পটা বলি। প্রবলেম এটা হয় কি, রাজিয়া কি সিংহাসনে বসতে দেওয়া হয় না, চালিসা বিরোধ করে। তারপর রাজিয়ার যে সৎ মা শাতুর খান, ও কিন্তু বিশাল বিরোধিতা করেছিল। ও চেয়েছিল ওর ছেলে রুকনুদ্দিন ফিরোজ বা রাজিয়ার যে সৎ ভাই, সে সিংহাসনে বসুক। এবং ফাইনালি রুকনুদ্দিন ফিরোজকে সিংহাসনে বসানো হয়। এবার রুকনুদ্দিন ফিরোজ সারাদিন গান শুনতো, মিউজিক লাভার ছিল,
সারা দিন গান শোনা, লাক্সারিতে থাকা, অ্যালকোহল খাওয়া, আর প্রচন্ড মিউজিক লাভার ছিল, ওই নিয়েই পড়ে থাকতো। তো ভাই डीजे गिरी करेगा, व्हाई यू आर कमिंग इनटू द सल्तनत? सीधी बात है, आई एम नॉट इंसल्टिंग द पोस्ट ऑफ डीजे। मेरी बात सीधा सिंपल है, गाना सुनना है तो डीजे बनो, नहीं अगर सुल्तान बनना है तो काम करो, सीधी बात है। এবার ঘটনা হচ্ছে এখানে যে শাহ তুরকান রুকনুদ্দিনকে সিংহাসনে বসায়, পিছন থেকে শাহ তুরকানই সমস্ত কিছু করে, অস্বাভাবিক অত্যাচার শুরু করে মানুষের উপরে। 6 মাসে এত লোক মেরেছে, মানে যে শাহ তুরকানের কাছে কথা বলে তাকে মেরে দিচ্ছে, ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে এই শাহ তুরকান। সাম্রাজ্যের বিভিন্ন জায়গাতে বিদ্রোহ শুরু হয়, বিভিন্ন জায়গাতে। তো একবার রুকনুদ্দিন ফিরোজ কোনো কাজে সাম্রাজ্যের বাইরে গেছে, সেই পয়েন্ট অফ টাইমে রাজিয়া কোয়াতুলুল মস্কে লোকজনকে ডাকে, কোয়াতুল উল মস্ক লোকজনকে ডাকে। রাজি একটা স্পিচ দেয়, একটা ভাষণ দেয়। আমি বলছি হোয়াইট মার্বেলের তৈরি করা মস্ক, রাজি একটা টকটকে লাল গাউন পরে দিয়ে দাঁড়ায়। আর লাল কেন? লাল ইজ এ কালার অফ অ্যাট্রাকশন, বহু দূর থেকে দেখা যায় রেড কে, ওই জন্য তুমি দেখবে ট্রাফিক লাইটে লাল ইউজ করা হয়। এবং রাজিয়া 3টে জিনিস বলে। 1 নম্বর কি বলে? রাজিয়া বলে যে টোল্ড দ্য ওয়ার্ল্ড, বলছে বিং দ্য এমপ্রেস অফ ইন্ডিয়া ওয়াজ দ্য লাস্ট উইশ অফ ইলতুৎমিশ। রাজিয়া বলছেন, বিশ্ববাসীকে জানিয়েছিলেন কি তার ভারতের যে সম্রাজ্ঞী হওয়া ইলতুৎমিশের শেষ ইচ্ছা ছিল। বলছি ইলতুৎমিশ মারা যাওয়ার আগে ওনার শেষ ইচ্ছাটা প্রকাশ করে দিয়ে গেছিলেন কি আমাকে উনি সিংহাসনে দেখতে চান, আমাকে নেক্সট সুলতান হিসেবে দেখতে চান। তোমরা কি আমার বাবার শেষ ইচ্ছা পূরণ করবে না? তোমরা তো এত ভালোবাসতে ইলতুৎমিশকে, শেষ ইচ্ছা পূরণ করবে না? দেখো মানুষকে কিভাবে ইমোশনাল করছে। সেকেন্ড, রুকনুদ্দিন ফিরোজ অ্যান্ড শাহ তুরকানের যে অত্যাচার সেটাকে এক্সপোজ করে, আরো ভেতরকার খবর বলে। মানুষজন ভড়কে যায়, মানুষজন আরো রেগে যায়, আক্রমণাত্মক হয়ে যায়। এবং लास्ट लाइनটা भाई चौड़म ছিল, মানে मैं तो फैन बन गया इस लाइन की वजह से। देखो क्या लाइन बताया इसने, বলছে আমি যদি আপনাদের আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হই তবে আমাকে যে কোনো শাস্তির জন্য আমি প্রস্তুত থাকব। ইফ আই ফেল টু ফুলফিল योर एस्पिरेशंस आई विल बी रेडी फॉर एनी पनिशमेंट। अब सुनो कहानी कहां पे घूम जाता है। अगर ये स्टेटमेंट आप बता देते हो बीइंग अ सुल्तान, দেখো রাজা সবসময় শাসন করবে, লোকজনকে মারবে, ধরবে, এর একটা সাধারণ স্বৈরাচারী ব্যাপারটার একটা কনসেপ্ট আমাদের ছিল, কিন্তু গণতান্ত্রিক একটা টাচ দিচ্ছে প্রথমবার। মানুষজন তো প্রথমবার রিয়েলাইজ করেছিল কি রাজিয়া আমাদের লোক, কারণ নিজেদের বলছে কি যদি কোনো সমস্যা হয় আমি আছি, আমাকে শাস্তি দেবে, আমি যদি না করতে পারি তোমাদের ইচ্ছা আমাকে শাস্তি দেবে। এই যে অ্যাপ্রোচটা, এই যে ডেমোক্রেটিক অ্যাপ্রোচটা মানুষ ফিল করতে পেরেছিল কি রাজিয়া ওর লেভেলে, রাজিয়া ওর কাছের। এবং এই একটা স্পিচ পুরো খেলা ঘুরিয়ে দেয়। বিশ্বাস করে ইলেকশন আগে মনে হচ্ছে ভাষণ টাষণ দেয়নি তারা, স্পিচ কিন্তু বিশাল ইম্পর্টেন্ট জিনিস হয়। স্পিচ এতটাই পাওয়ারফুল হয় কি স্পিচ এক একটা স্লোগান একটা ইলেকশন জিতিয়ে দেয়। গরিবি হটাও, ইন্দিরা গান্ধীর টাইমে স্লোগানটা কিন্তু কংগ্রেসের খুব খারাপ অবস্থা থেকে কংগ্রেসকে আবার ফিরিয়ে নিয়ে এসেছিল। তো স্পিচ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। এরপরে রাজিয়া মানে বিকেম দ্য স্টার অফ দ্য এরা এবং পাবলিক সাপোর্টে 1236 সালে সিংহাসনে বসে। সিংহাসনে বসার পরই প্রথম কথা শাহ তুরকান আর রুকনুদ্দিন ফিরোজ দুটোকেই জীবন থেকে থ্যাংক ইউ করে দেয়, বলে বহু কাজ হয়েছে, এবার যাও উপরওয়ালার কাছে, ওখানে গিয়ে থাকোগা। এবং সিংহাসনে বসার পর প্রচুর সংস্কারের কাজ করা শুরু করে, রণথম্বর এক্সপিডিশন করে। প্রথম ফিমেল সুলতান যে রণথম্বর অ্যাটাক করেছে, ভাই রণথম্বর জানো কি জায়গা? এখনো মানে यहाँ के राजपूत इतने ब्रेव होते हैं, लैंड ऑफ टाइगर्स भाई साहब, लैंड ऑफ टाइगर्स। और लड़कियों के अटैक मारा रणथंबोर पे, औकात होनी चाहिए, नो डाउट अबाउट इट। अलाउद्दीन खिलजी भी 100 बार सोचता रणथंबोर अटैक करने से पहले, ये घुस गया, अटैक किया, हरा भी, इसने डिफीट भी किया।
এবং যারা আগে তুরস্কের যারা অফিসার ছিল, যারা ক্যাপচার হয়ে বসেছিল, তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসে। সেকেন্ড, এই যে আদালতে অনাবৃত, আনভিল্ড, ঠিক এই কাজটা করে, চালিসাকে কন্ট্রোল করে এবং অন্যান্যগুলি সংস্কার করে। চলো দেখি একটা একটা করে কি করে। দেখো এই যে জিনিসটা আমি এখানে লিখেছি, যে এই যে বারবার করে রাজিয়াকে দেখা গেছে কোন রকম কিছু না পরে, মুখটাকে না ঢেকে, এটা ইসলামিক কালচার কি এরকম মুখটাকে ঢেকে আসতে হয় না, কোনো মহিলা যখন সিংহাসনে বসতো, এটা টার্কিশ নোবেলিটির কাছে 440 ভোল্ট শক ছিল। ভাই কিছুতেই মানতে পারছে নাকি, না 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 না, আরে না না এটা ঠিক না, ছি ছি ছি, একজন মহিলা হয়। ওদের কাছে রাজিয়া মহিলাই থেকে গেছিল, সুলতান তো হতেই পারেনি, কিন্তু রাজিয়া ছিল সুলতান। এই একটা ক্ষোভ কিন্তু ওদের ভেতরে ছিল চরম পরিমাণে, ওপেন ফেস্ট বসাটা নিয়ে। সেকেন্ড, রাজি এই কথাটা বারবার করে বলেছেন কি পোস্ট অফ সুলতানি জেনারেলে, সভাতেও বহুবার বলেছেন, কিন্তু ওই যে মানুষ সেটাই বিশ্বাস করতে চায় যেটাও বিশ্বাস করতে চায়। পরিষ্কার কথা, মানুষ সেটাই শোনে যেটাও শুনতে চায়। বিয়ে বাড়িতে খাওয়া দাওয়ার পর লোকে জিজ্ঞেস করে, দাদা কেমন হয়েছে? হয়তো খুব খারাপ মাংস হয়েছে, হ্যাঁ খুব খারাপ, হয়তো প্লাস দিয়ে তোমাকে ছিঁড়তে হয়েছে, এতটাই খারাপ মাংস হয়েছে, খেতে পারোনি, বা কোদাল দিয়ে মাংস ছিঁড়তে হয়েছে। আমরা কি বলি, না 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 দাদা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে মাংসটা, কোনো সমস্যা নেই। কিন্তু সত্যি কথাটা বলো, এমন জঘন্য মাংস রান্না করেছেন, হ্যাঁ, যে সাঁড়াশি নিয়ে এসে আমাকে টান দিয়ে মাংসটা ছিঁড়তে হয়েছে, এই কথাটা যদি বলো ওই লোকটাকে, তোমাকে কি পরিমাণ অপমান করবে ওখানে দাঁড়িয়ে? কেন? আরে ভাই ও ভালো শুনতে চাইছে, শুনি দাও, পয়সা থোড়ি লাগছে, বল দাও ভালো, হ্যাঁ হেভি হয়েছে দাদা, এরকম মাংস জীবনে খাইনি, ফার্স্ট টাইম খেলাম। ঠিক, তো চালিসা তো শুনতেই চাইতো না। চালিসা আজীবন বিশ্বাস করে গেছিল রাজিয়া একজন মহিলা, এবং তার জন্য ভুগতেও হয়েছে চালিসাকে। বলছি দেখো, রাজিয়া বুঝতে পেরে গেছিল কি চালিসাকে নিয়ন্ত্রণ করা খুব মুশকিল, কারণ চালিসা চরম অত্যাচার করা শুরু করেছে। রাজিয়া কি কি স্ট্র্যাটেজি নেয়, 1 নম্বর, পুরনো যারা ছিল তাদের পরিবর্তন করে নতুন নতুন লোক নিয়ে আসছিল। যেমন ইয়াকুত খান, নতুন মানে ইয়াকুত খানকে, চালিসাদের ওল্ড যারা চালিসা ছিল তাদের চেঞ্জ করে ইয়াকুত খানকে অ্যাপয়েন্ট করে আমিরি আখুর বা অশ্বশালার প্রধান হিসেবে, মাস্টার অফ স্টেবলস। বলবান, আমিরি শিকার, মাস্টার অফ হান্টিং, শিকারের প্রধান বলবান, পড়বো বলবান। এবং এই লোকটার কিন্তু বিশাল রোল আছে এখানে, আসবো। করাপশন কমানোর চেষ্টা করে, চালিসাটা চরম করাপ্ট হয়ে গেছিল নোবিলিটি, ল অ্যান্ড অর্ডার মেনটেন করার চেষ্টা করে, এবং পানিশমেন্ট, এইখানে একটা ভুল করেও, সেটা হচ্ছে নিজামউদ্দিন জুনেদি খুব পাওয়ারফুল একজন চালিসা ছিল, আর বিশাল করাপ্ট ছিল, বিশালই করাপ্ট ছিল। একে কি করে, একে মেরে ফেলে, একে মারার অর্ডার দেয়। এটা ওর লাইফের বিশাল বড় ভুল ছিল, আসবো আমি এই জায়গাতে। দেখো তো ঘটনা হচ্ছে, অন্যান্য অনেক কাজ করে, স্কুল খোলে, মানে স্কুলে সায়েন্স পড়ানো স্টার্ট করে, হসপিটাল এস্টাবলিশ করে, কারেন্সি সিস্টেমটাকে আরো বিউটিফুল করে, ওই যে টাঙ্কান জিত্তাল ওইগুলোকে আরো সুন্দর করেছিল, উপরে সুন্দর করে কালমা লেখানো, হ্যাঁ, এবং এখানে লিখাতো যে ডটার অফ ইলতুৎমিশ, এই জিনিসটাও লিখিয়েছে। তো মিনাজুস সিরাজ হিস্টোরিয়ান, উনি বলেছেন কি রাজিয়া ছিল বুদ্ধিমতী, ন্যায়পরায়ণ, জ্ঞানশীল, জ্ঞানীদের পৃষ্ঠপোষক, ন্যায় বিচার করতেন, বন্টনকারী, প্রজাদের লালন পালন করতেন। উনার ভেতরে অসাধারণ যুদ্ধবিদ্যা, পারদর্শী এবং রাজার জন্য প্রয়োজনীয় সকল গুণাবলীতে সমৃদ্ধ ছিলেন রাজিয়া। উনি বলেছেন স্যাগাসিয়াস, জাস্ট, বেনিফিশিয়াল, প্যাট্রন অফ দ্য লার্নেড। তো রাজিয়া ওয়াজ টোটালি আ প্যাকেজ অফ আ গ্রেট সুলতান, দেয়ার ইজ নো ডাউট। নাও ভুল কি হয়, চালিসা কেন রাজিয়ার এগেনস্টে কনস্পিরেসি করা স্টার্ট করে? প্রথম কাজ দেখো কি কি, এক তো তিনটে, যে কোনটা সম্পর্কে 3টে স্টেপ হয়, রিফ, স্ট্রাগল, ব্লাস্ট। প্রথম ভুল কি হয়, ওমান ছিল, নারী ছিল, আনভিল্ড ইন কোর্ট, এটা পরে আসতো না, ঠিক আছে, ইয়েতে রাজিয়া, ঠিক আছে। সেকেন্ড, এটার জন্য চালিসার সাথে ওর ভেতরে বিরোধ স্টার্ট হয়। থার্ড, এই যে নোবিলিটিকে রিপ্লেস করছিল, রিপ্লেসিং ওল্ড নোবিলিটি উইথ নিউ নোবিলিটি, এইখান থেকে কিন্তু যারা পুরনো যারা ছিল তাদের তো চেঞ্জ করছিল, চেঞ্জ করার জন্য কিন্তু একটা বাজে একটা জিনিস তৈরি হয় কি, এরা রাগ করছিল কি ভাই, হ্যাঁ আমাকে চেঞ্জ করে নতুন কাউকে দিচ্ছে, আমাকে সরিয়ে দিচ্ছে। সেকেন্ড যে ভুলটা, ব্লান্ডার যেটা রাজিয়া করে, সেটা হচ্ছে এই লোকটাকে মেরে ফেলা, নিজামউদ্দিন জুনেদি। এই যে মেরে ফেললো না, চালিসার কাছে একটা মেসেজ চলে গেল
কি রাজিয়া কিন্তু আমাদের সরিয়ে দিচ্ছে। এবার দেখো চালিসা শুরু করলো কনস্পিরেসি করা। প্রথম কাজ সিরাজউল্লাহর সাথেও হয়েছিল। আগে বলো কাউকে যদি ধ্বংস করতে হয় তাহলে আগে তার চরিত্র নিয়ে নোংরাম করা শুরু করো, কি তার চরিত্র হনন করা স্টার্ট করো, ক্যারেক্টার অ্যাসাসিনেশন করো। তো রাজিয়া সম্বন্ধে আর ইয়াকুত খান, এই ইয়াকুত খান যে আমির ইয়াকুত ছিল এর সাথে রাজিয়া প্রচার করা স্টার্ট করলো কি এর সাথে রাজিয়ার অ্যাফেয়ার আছে। এবার এখানে একটা ঘটনা ঘটে। কেন করেছিল? কারণ আছে। কেন করেছিল বলি। আলতুনিয়া বলে একটা ক্যারেক্টার ছিল যে ছিল পাঞ্জাবের গভর্নর, আর রাজিয়ার স্কুলমেট, প্লাস ছোট্টবেলা থেকে আলতুনিয়া কিন্তু বিশাল ভালোবাসতো রাজিয়াকে। এবার এই খবরটা যখনই আলতুনিয়ার কাছে পৌঁছেছে কি হয়েছে বলতো, আলতুনিয়া রেগে গেছে যে না না, জেলাসি যে ইয়াকুত খানের সাথে সম্পর্ক। তে চালিসে তখন আলতুনিয়াকে বলে, আলতুনিয়া তুমি একটা কাজ করো, তুমি রাজিয়ার এগেন্সটে বিদ্রোহ ঘোষণা করো, আমরা আছি তোমার সাথে, আমাদের আর্মি তোমাকে সাপোর্ট করবে। তে আলতুনিয়া বিদ্রোহ ঘোষণা করে এবং রাজিয়ার সাথে আলতুনিয়ার যুদ্ধ হয়, বিশাল বড় যুদ্ধ হয়, এবং সেই যুদ্ধে আলতুনিয়া রাজিয়াকে হারায় এবং ইয়াকুত খানকে অন দ্য স্পট মেরে ফেলে এবং রাজিয়াকে ক্যাপচার করে জেলে ঢুকিয়ে দেয়। এইবার ঘটনা হচ্ছে, এখানে আমি লিখেছি ওই জন্য, এই যে মালিক ইখতিয়ার আলতুনিয়ার কথা, যে ওয়াজ চাইল্ডহুড ফ্রেন্ডস বাট অলদো, ঠিক আছে, ওয়াজ ইন লাভ উইথ রাজিয়া। এবার ওয়ার হয়, এই ওয়ারটার কথাই লিখেছি। চালিসা আলতুনিয়াকে সাপোর্ট করে, এই যে চালিসা, এবং ফাইনালি ইয়াকুত খানকে মেরে রাজিয়াকে ভাটিন্ডা ফোর্টে, কিলা মুবারকে জেলবন্দি করে। এবার রাজিয়া দেখছে ভাই আমার কাছে তার কোনো অপশন নাই। তখন রাজিয়া একদিন রাত্রে আলতুনিয়াকে ডাকে দিয়ে বলে, ভাই শোনো, মানে ভাই बोला ना, वेरी सॉरी, बोले अल्तुनिया इधर आओ। बोलो मैं आपके साथ शादी करना चाहता हूँ, बिकॉज राजी के पास ऑप्शन नहीं था। আলতুনিয়া বিশাল খুশি হয়, আচ্ছা তাহলে নিশ্চয়ই রাজার ভিতরে পরিবর্তন এসছে, আমি বিয়ে করতে চাইছে। এবং রাজিয়াকে আলতুনিয়া বিয়ে করে ফাইনালি। এবার খেলাটা হচ্ছে এটা, বিয়ে করার পর আলতুনিয়া পুরোপুরি ঘুরে যায়, চালিসার ক্যালকুলেশনের বাইরে চলে যায়। বিয়ে করে ফেলেছে তো পুরোপুরি ভাবে রাজিয়ার সাপোর্টে চলে গেছে। এবার রাজিয়া আর আলতুনিয়া দুজন মিলে একসাথে এবার স্ট্রেট চলে যাচ্ছে দিল্লির দিকে চালিসাকে টাইট করার জন্য, কারণ চালিসা কিন্তু অলরেডি কন্ট্রোল নিয়ে নিচ্ছে সিংহাসনের। এবং রাস্তাতেই যাওয়ার পথেই স্বাভাবিক চালিসা ওয়াজ আ নোবিলিটি, এদের কাছে মেন পাওয়ার ছিল। তো চালিসার সাথে যুদ্ধ হয় এবং রাজিয়া ফাইনালি কিন্তু রাজিয়া আলতুনিয়া দুজনকেই এই চালিসা হত্যা করে, ট্র্যাজিক এন্ড হয় এবং দুজনাই ফাইনাল লাভ বার্ড বলি আমরা। অক্টোবর 1240 কিন্তু মর্মান্তিক পরিণতিতে দুজন মারা যায়। এবার তোমাদের একটা ইনফরমেশন দিই, চমকে যাবে শুনে। আমি একটা ক্যারেক্টার নাম বলেছিলাম না, মাস্টার অফ হান্টিং বলবান। তুমি জানো এই পুরো যে প্ল্যানটা করেছিল, যে লোকটা সাজিয়েছিল, সেই লোকটার নাম হচ্ছে বলবান। রাজিয়া যাকে অ্যাপয়েন্ট করেছিল, এবং বলবান লাস্টে নিজে হাতে কৈথল হরিয়ানাতে যখন রাজিয়ার আলতুনিয়া পড়ে আসে তখন নিজে হাতে এরকম করে রাজিয়াকে ধরে এরকম করে হাতে তলোয়ারটা নিয়ে পিঠে এইভাবে ঢুকিয়ে বলবান নিজে হাতে হত্যা করেছিল। এবং তারপরে বলবান চালিসার বিশাল ইনফ্লুয়েন্সিয়াল মেম্বার হয়ে গেছিল। এবং বলবান বলল, ওই যে বলেছিলাম বেহরাম শাহ, প্রথমে রাজা সৎভাই বেহরাম শাহকে সিংহাসন বসিয়ে দিল 1240-এ। এখন ফাটাফাট রাজা চেঞ্জ করছে, যাকে ইচ্ছা তাকে বসাচ্ছে, দিয়ে বলছে নায়েবি মামলিকাত বলে একটা পদ তৈরি করো। হলো, তারপরে দেখো 42 2 বছরের ভেতরে আবার নতুন রাজা মাসুদ শাহ, আবার 2 বছরের ভেতরে ঠিক নাসিরউদ্দিন মেহমুদ। এই নাসিরউদ্দিন মেহমুদ ধার্মিক ব্যক্তি ছিল, কোনো আলাদা কেউ এর কোনো ছেলে মেয়ে ছিল না, নিজের মেয়ের সাথে বলবানের বিয়ে দিয়েছিল। বলবানই টেকনিক্যালি এই নাসিরউদ্দিন মেহমুদের নামে কিন্তু সিংহাসন চালাতো। এবং ফাইনালি যখন এবং বলবানই কিন্তু নায়েবি মামলিকাত ছিল, মানে মেন ওই ছিল। এবং ফাইনালি যখন মারা যায় নাসিরউদ্দিন মেহমুদ 1266-এ, তখন বলবান সিংহাসনে বসে এবং গোটা দিল্লি সুলতানেটের দখল নিয়ে নেয়। তাহলে এখান থেকে কি বুঝতে বলে, বিশ্বাস ভাই কিন্তু খুব সাবধানে করো, কারণ বলবান কিন্তু যাকে রাজা অ্যাপয়েন্ট করেছিল সেই
এরকম যাকে খুব বিশ্বাস করতো, এই বালবানই কিন্তু আজকে রাজিয়ার এই কন্ডিশনের জন্য দায়ী। তো যাই হোক, তা রাজিয়ার যদি এই ছোট্ট রুলটাকে অ্যানালাইসিস করি, 1 নম্বর দেখবো নারী ছিল, কেন পতন হলো, এটা একটা বড় কারণ। সেকেন্ড, নারী হওয়ার কারণে কি চালিসার অ্যাটাকের মানে দৃষ্টিকটু হয়ে গেছিল চালিসার। সেকেন্ড, ওর ভেতরে ইন্টেলিজেন্স নেটওয়ার্ক উইক ছিল, ডিপ্লোম্যাটিক স্কিল ওর ভেতরে কম ছিল, কারণ এখানেই দেখতে পেয়েছো কি ডিপ্লোম্যাটিক স্কিল রাজার ভেতরে অনেকটাই কম ছিল। নিজামুদ্দিন জুনাইদিকে মেরে দেওয়ার ঠিক ডিসিশন হয়নি, ঠিক আছে। চালিসা কিন্তু পুরোপুরি বিরোধিতা করা শুরু করেছিল, কারণ চালিসা বলেছিল আমরা না মেয়েদের কাছ থেকে কোনো অর্ডার নেবো না, ঠিক আছে। তো এইগুলো অনেক কটা ফ্যাক্টর ছিল রাজিয়ার পতনের। যাই হোক, এখান থেকে কি বুঝতে পারলে তোমরা রাজিয়ার ক্লাসে? আশা করি তোমাদের ভালো লাগলো ক্লাস। আমি চেষ্টা করছি এরকম করে সিরিজ আমি কন্টিনিউ রাখবো, আশা করছি তোমাদের অনেকটা হেল্প হবে। এর সাথে সাথে তোমরা এমসিকিউ ডিসকাশন সেশন আরো অনেক কিছু পাবে। যদি ভালো লাগে ক্লাস, প্লিজ কমেন্ট করো। হ্যাঁ, যদি তোমাদের ইচ্ছা হয় কমেন্ট করতে, তো আমাদের আবার বলছি টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো এগুলোর আপডেটস পাওয়ার জন্য। এবিসির অ্যাডভান্স কোর্স আইএএস ইউপিএসসি বিসিএস এর জন্য যদি চাও এই কোর্সটা জয়েন করতে পারো। আগে ফ্রি ডেমো ক্লাস করো, ক্লাস করে যদি ভালো লাগে তাহলে অ্যাডমিশন নাও। সেম রুল ফাউন্ডেশনের ক্ষেত্রেও যদি ভালো লাগে তাহলে অ্যাডমিশন নাও। এবিসির অফলাইন ক্লাসেস একটা বহরমপুরে হয়, একটা কলকাতা বেলঘরিয়াতে অফলাইন ব্রাঞ্চেস আছে, অ্যান্ড অনলাইনে যদি ক্লাস করতে চাও তাহলে তুমি অ্যাপ থেকেই করতে পারো, কোনো সমস্যা নেই। এসো, কল করো এই নাম্বারগুলোতে 9474586670 আর 9933586670। যদি ইন্টারেস্টেড হও অবশ্যই জয়েন উইথ আস অ্যান্ড স্টার্ট ইয়ার প্রিপারেশন। অসংখ্য ধন্যবাদ আমাদের এতটা ভালোবাসার জন্যে। গড ব্লেস অল অফ ইউ। আজকের জন্য ভিডিও এন্ড করছি। থ্যাংক ইউ।